শুভ সন্ধ্যা। আজকে 2021 কার্যকরী পর্ষদের প্রথম ভৈরববন্ধু সভার প্রথম পাঠচক্রে আমরা আলোচনা করব সংগঠন ও বাঙালি বইটির লেখক আব্দুল্লাহ আবু সাইদ স্যার। আমরা জানি ভৈরববন্ধু সভা বরাবরই পাঠচক্রের মাধ্যমে তার সেরাত্ব ধরে রেখেছে এবং এবার এই বইটি নিয়ে আমরা ঘরোয়াভাবে, করোনার কারণে আমরা ঘরোয়াভাবে বইটি নিয়ে অনলাইনের মাধ্যমে আলোচনা করছি। আর যেহেতু ভৈরববন্ধু সভা একটি পাঠক সংগঠন, তাই আমরা বছরের প্রথম পাঠচক্রটি সংগঠন ভিত্তিক একটি বই দিয়ে আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের এই সংগঠন ও বাঙালি বইটির সম্পর্কে প্রথমে একটি সম্যক ধারণা দেওয়ার জন্য আমি প্রথম আলোর সম্পাদক, নিজস্ব প্রতিবেদক সুমন ভাইকে কিছু বলার জন্য বলছি। ধন্যবাদ আমাদের পাঠচক্র সম্পাদক রিফাত। আমরা ভৈরববন্ধু সভা বছরব্যাপী নানা আয়োজন করে, অনেক আয়োজনের ভিড়ে পাঠচক্র আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন। আমরা মনে করি যে যারা সংগঠন করে তাদের সংগঠনের ভিত শক্ত করতে হলে, কর্মী হিসেবে নিজেকে জানতে হলে, বুঝতে হলে অবশ্যই মুদ্রিত বই পড়ার বিকল্প নেই। বই পড়ার বিষয়ে আমরা সবসময় জোর দিয়ে থাকি। এই জন্য পাঠচক্রকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি এবং ভৈরববন্ধু সভার প্রতিটি কর্মী পাঠচক্রকে গুরুত্বপূর্ণ ভেবেই বিষয়টিকে আমাদের প্রতিটি পর্বে অংশ নেয়। এখন করোনাকাল চলছে, নানা কারণে আমরা এখন আর অফিসমুখী হতে পারি না, একত্রিত হতে পারি না। সে কারণে পাঠচক্র কিছুদিন বন্ধ ছিল। এখন আমরা আসছি অনলাইন ভার্সনে। আমরা জানি যে অনেকেই আমাদের লাইভে যুক্ত থাকবে। আশা করছি সংগঠন ও বাঙালি বইটি নিয়ে যখন আলোচনা হবে তখন যারা শুনবেন তারা শুধু শুনবেন না, আপনারাও আমাদের আলোচনায় যুক্ত থাকবেন কমেন্টের মাধ্যমে এবং কোনো জায়গায় যদি মিস হয়ে যায় সেই জায়গাটা আপনারা কমেন্টে লিখে পূর্ণ করবেন এবং আলোচনাটাকে মাত্রা দেবেন। সংগঠন ও বাঙালি বইটি তো রিফাত বলল লিখেছেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। আমি এই বইটি সম্পর্কে লেখক এবং লেখকের লেখা সম্পর্কে আনিসুল হক একটি বর্ণনা দিয়েছেন। আমি মনে করি যে সূচনাতে এই বর্ণনাটা আমাদের জানা দরকার, শোনা দরকার। যারা আজকে আমরা একসাথে বসে কথা বলবো তাদের জানলে ভালো হয়। আর তার আগে একটু জানিয়ে রাখি, এই বইটি আব্দুল্লাহ আবু সাইদ স্যার উৎসর্গ করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আমাদের প্রিয় মতি ভাইকে। কারণ উনি মনে করেন মতি ভাই এই সময়কার একজন দক্ষ সেরা সংগঠক, একজন দক্ষ সংগঠককে উনি এই বইটি উৎসর্গ করেছেন। তা আমি আমাদের এখানে অনেকেই আজকে আছেন আমাদের সাথে। এর মধ্যে ভৈরববন্ধু সভার সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা, তারপরে আছেন আমাদের উপদেষ্টা সুমায়া হামিদ দিয়া, সভাপতি ইকরাম বক্স সহ আরও যারা আছেন সবাইকে আমিও স্বাগত জানাই। প্রথমে আমি বলছি যে প্রিয়াঙ্কাকে তুমি আনিসুল হকের যে লেখাটা আছে, যে বর্ণনাটা আছে তা হুবহু আমাদেরকে পড়ে শোনাও, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ধন্যবাদ সুমন ভাই। আর রিফাতের জন্য অনেক শুভকামনা। প্রথম পাঠচক্র, আশা করি পুরো বছর পাঠচক্রে ভরপুর থাকবে। পাঠচক্র দিনটি বরাবরই বিশেষ দিন। এই বিশেষ কুয়াশা ঘেরা দিনে রোদের দেখা না পেলেও আজকে আমরা ঝিরিঝিরি বৃষ্টির ছোঁয়া পেয়েছি। আর বন্ধু সভার আয়োজন মানেই বৃষ্টি। হিমশীতল দিনের উষ্ণ শুভেচ্ছা সবাইকে। আব্দুল্লাহ আবু সাইদ একজন বহুমুখী ব্যক্তিত্ব। তার লেখা সংগঠন ও বাঙালি বই থেকে আনিসুল হক স্যারের কিছু কথা। বাঙালির সাংগঠনিক প্রতিভা কেন কম? কেন বাঙালির সংগঠন টেকে না? এ প্রশ্নের উত্তর খুঁজছেন এমন একজন বাঙালি যিনি নিজে গড়ে তুলেছেন এক অনন্য উদাহরণ সংগঠন। বিশ্বসাহিত্য কেন্দ্র গড়ে তুলেছেন, টিকিয়ে রেখেছেন বিকাশমান। কিন্তু এ গ্রন্থ তার সংগঠন গড়ে তোলার অভিজ্ঞতার বয়ান নয়। এ হচ্ছে একজন অভিজ্ঞ ও প্রশ্নশীল, মননশীল, প্রাজ্ঞ মানুষের নিজের ভেতরের জেগে ওঠা সোয়ালের জবাব ঢুঁড়ে ফেরা। ইতিহাসের মধ্যে, সাহিত্যের মধ্যে, সমাজের মধ্যে এবং নিজের জীবন ও নিজের চারপাশের মধ্যে
মৌলিকভাবেই এ প্রশ্ন তিনি তুলেছেন এবং মৌলিকভাবেই এ প্রশ্নের উত্তর অন্বেষণ করে গেছেন। ফলে আমরা লাভ করেছি একটা প্রায় দার্শনিক গ্রন্থ। বেদনা, ভালোবাসা আর প্রজ্ঞার সঙ্গে আবদুল্লাহ আবু সাইদ লক্ষ্য করেছেন বাঙালির সাংগঠনিক দুর্বলতার কারণ তার আত্মপরতা, অসহায়তা, আত্মঘাত আর অনুস্বাস্থ্য। তিনি খুঁজেছেন এই কারণগুলোর বিদ্যমানতার কারণ। লক্ষ্য করেছেন আমাদের ইতিহাসে সমষ্টির চেয়ে ব্যক্তি কিভাবে প্রধান হয়ে উঠেছে। চিন্তা আর ভাব, প্রশ্ন আর প্রেম, যুক্তি আর শিল্পের সমাহারের অপূর্ব নিদর্শন এই গ্রন্থ। একই সঙ্গে চিন্তা উদ্রেককারী, মনোহর ও প্রসাদ গুণময়। আনিসুল হক। ধন্যবাদ প্রিয়াঙ্কা। চিন্তা আর ভাব, প্রশ্ন আর প্রেম, যুক্তি আর শিল্পের সমাহারের অপূর্ব নিদর্শন এই গ্রন্থ। একই সঙ্গে চিন্তা উদ্রেককারী, মনোহর ও প্রসাদ গুণময়। কি চমৎকার বর্ণনা আমরা শুনলাম আনিসুল হকের প্রিয়াঙ্কার পাঠের মধ্য দিয়ে। প্রিয়াঙ্কা বলতে চেষ্টা করেছে যে এই আনিসুল হক তার লেখায় লিখেছেন সংগঠন কি, এর প্রয়োজনীয়তা কি, বাঙালির সাংগঠনিক দুর্বলতার কারণগুলো কি, তো ইত্যাদি বিষয় নিয়ে আবদুল্লাহ আবু সাইদ স্যার আলোচনা করেছেন। বইটিতে সমস্যা যেমন চিহ্নিত হয়েছে তেমনি দেখানো হয়েছে সমাধানের পথও। বইটির উপস্থাপন শৈলী খুবই চমৎকার। এক কথায় বলা যায় এটি বাংলা ভাষার একটি মৌলিক বই। বিশেষ করে আমরা যারা সংগঠন অনুরাগী, বইটি তাদের চিন্তা চেতনার মাঝে নতুন মাত্রা যোগ করবে বলে আমি মনে করি। তো যাই হোক, অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যার বেঁচে আছেন, ওনার বয়স এই মুহূর্তে 81 চলছে। আমরা তো গুণী মানুষ, যত গুণী লেখক আছেন তাদের ম্যাক্সিমামই প্রয়াত, আমরা তাদের দেখি নাই বা দেখলেও অনেক আগে দেখেছি। তো এই আবু সাইদ স্যার এখনো জীবিত আছেন। আমরা একজন গুণী জীবিত লেখক, এর একটা বই, এটাও আমাদের সৌভাগ্যের ব্যাপার। তা আমার মনে হয় যে আমরা মূল আলোচনা যাওয়ার আগে অধ্যাপক আবু সাইদ স্যার সম্পর্কে কতটুকু জানি বা তার সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন, এবং এটা আমরা সবাই যে যতটুকু জানি একটু একটু করে যুক্ত করব। তো আমাদের মধ্যে কে এই বিষয়ে আর কথা বলতে চায়? আমার মনে হয় সুমন ভাই, আমি একটু স্যার সম্বন্ধে যদি বলতে পারি, আমার নিজেরও মনে হয় যে একটা পরিতৃপ্তি হবে এরকম একটা পাঠচক্রে এসে। স্যারকে কিন্তু আবু সাইদ স্যারকে কিন্তু বলা হয় যে আলোকিত মানুষ। এইটা উনার উপাধি, এবং উনাকে আলোকিত মানুষ, এবং অনেকে উনাকে বলেন মানুষ গড়ার কারিগর। এর একটাই কারণ হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। উনি এমন একটি সংগঠন তৈরি করছে যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক না, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা প্রচার করে যাচ্ছে প্রতিনিয়তভাবে। তো সেখান থেকেই হচ্ছে যে উনার এই মানে উনাকে আলোকিত মানুষ বলার কারণ উনি প্রতিনিয়ত সমাজের তরুণদেরকে, যাদের নিয়ে দেশ ভবিষ্যৎ চিন্তা করে, তাদেরকে উনি আলোকিত করার চেষ্টা করছেন। এবং প্রতিনিয়ত মুদ্রিত বই, আমরা যেটা নিয়ে ভৈরব বন্ধু সবসময় আলোচনা করি, সেই মুদ্রিত বই নিয়ে উনি মুদ্রিত বই নিয়েই উনি চর্চা করছেন। উনি আর এই আলোকিত মানুষ হিসেবেই তাকে কিন্তু এই অপ্রাতিষ্ঠানিক শিক্ষা প্রচারের জন্যই তাকে 21শে পদক দেওয়া হয় 1912 সালে। এছাড়াও উনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। উনি কিন্তু আসলে ওনার পৈতৃক নিবাস যদিও বাগেরহাট জেলায়, কিন্তু উনি কিন্তু জন্মগ্রহণ করেছেন কলকাতায় পার্ক স্ট্রিটে ওনার জন্মগ্রহণ। এবং 60-এর দশক ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি একটা লেখক পরিচয়, কবি পরিচয় হিসেবে কিন্তু 60-এর দশকে প্রকাশ পেয়েছেন, যেটা হয়তো আমরা অনেকে জানি না, যে ওই সময় উনি হচ্ছে সাহিত্য সমালোচক হিসেবেও খুব খ্যাতি অর্জন করেন। এবং উনি উনার স্যার সম্বন্ধে একটা কথাই বলবো যে 40 বছর ধরে উনি সমাজ সংস্কারের কাজ করে যাচ্ছেন, এবং এখনও উনি সমাজ সংস্কারের জন্য কর্মরত। তো এরকম একজন গুণী মানুষকে নিয়ে আমাদের প্রথম পাঠচক্র অবশ্যই এটা অন্য একটা মাত্রা নিয়ে আসবে। এছাড়াও আর কেউ যদি স্যার সম্বন্ধে আর কিছু যুক্ত করতে চায়? না, আমি একটু কেউ যদি একটু বলো আর কি, ওনাকে আমরা কিছু যদি বিশেষণে অভিহিত করতে চাই, তাহলে তার নামের আগে আমরা কি কি বলতে পারি আসলে স্যারের নামের আগে? অবশ্যই সাংগঠনিক ব্যক্তি, মানে ওনার নিজস্ব একটা
উনাকে কিন্তু মানুষ গড়ার কারিগর হিসেবে আচ্ছা, মানুষ বলা গড়ার হয়। কারিগর, বহুমুখী প্রতিভার প্রতিভার অধিকারী, অধিকারী, একজন তারপরে সমাজ হচ্ছে- সংস্কারক, তুমি যেটা বললা, তিনি মূলত শিক্ষাবিদ, সাহিত্যিক, তারপর 60-এর দশকের কথাটা তুমি আনলা, একজন সুবক্তা। উনি এবং কিন্তু উপস্থাপক একজন হিসেবেও কিন্তু উপস্থাপক, 70-এর দশকে উনি টিভি উপস্থাপক হিসেবে যথেষ্ট আত্মপরিচয় লাভ সফল করেন। এবং সুনামের সঙ্গে সুনাম কুড়িয়েছেন, এবং ওনার উপস্থাপনা শৈলী তখন সমাদৃত হয়েছে, এবং তাকে সুবক্তা বলা যায়। এবং তিনি সবসময় হাসেন, হেসে কথা বলেন, উদ্দীপনামূলক কথা বলেন, তার আলোচনায় সবাই খুব উদ্দীপ্ত হয়। আর তার কবি পরিচিতির ব্যাপারটা তুমি বললাই। আর তিনি মানে 40 বছর আগে তিনি বিশ্ব সাহিত্য, তার জীবনের সবচেয়ে সেরা কর্ম হিসেবে যেটাকে উল্লেখ করা হয়, তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। আর দিয়া আরেকটা জিনিস বললো যে উনি আলোকিত মানুষ বা মানুষ গড়ার কারিগর। তবে আলোকিত মানুষ নিয়ে উনি কিন্তু একটা উক্তি করেছেন, আমার কাছে উক্তিটা আছে। উনি বলেছেন যে আলোকিত মানুষ বলে কিছু নেই, ওটা একটা স্বপ্নের নাম। আমরা শুধু আলোকিত হবার চেষ্টা করতে পারি, আর চেষ্টা করাটাই হওয়া। সবাই ওনাকে আলোকিত মানুষ বলেন, আর উনি বলল যে আলোকিত মানুষ বলে কিছু নেই, ওটা একটা স্বপ্নের নাম। আমরা শুধু আলোকিত হবার চেষ্টা করতে পারি, আর চেষ্টা করাটাই হওয়া। ওনার বেশ কিছু উক্তি বা ওনার বেশ কিছু কথা যথেষ্ট তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করে, এবং তারা তাদের মুখে মুখে ফেরে কথাগুলো। এর মধ্যে কয়েকটা আছে, যেমন উনি একটা উক্তি করে বেশ আলোচিত হয়েছেন যে কে কতটা শিশু তার উপর নির্ভর করে সে কতটা কালচার্ড, বার্ধক্য হলো আনকালচার্ড। একটা ভালো উক্তি। মানুষ তার স্বপ্নের সমান বড়, এটা তো একদম মানে সবাই, মানুষ তার স্বপ্নের সমান বড়। দৌড়াও কিন্তু থামতেও শেখো, দৌড়াও থামতেও শেখো। আরেকটা বলছে যে আসলে জীবন ছোট নয়, আমাদের সুখের মুহূর্তগুলো ছোট। তাছাড়া জীবন ছোট মনে হওয়ার কারণ হচ্ছে স্মৃতির অভাব। আমরা কখনো বর্তমানে থাকি না, হয় থাকি ভবিষ্যতে, না হয় অতীতে। আমরা পাওয়াকে ভুলে যাই বলি মনে হয় কিছুই পাই নাই। একদম একদম বাঙালি চরিত্রের প্রধানতর বৈশিষ্ট্যগুলো এই কথাগুলোর মধ্যে আছে। আর আরেকটা কথা, আমাদের বাঙালি চরিত্রকে উনি কয়েকটা শব্দে স্পষ্ট করে দিয়েছেন। যেমন আমাদের দেশে সবাই একটা পা চায়, একটা পা চায়, পায়ের নিচে পড়ে থাকতে চায়। কথার অর্থটা কিন্তু বুঝতে হবে। মানে আমাদের সবাই একটা পা চায়, পায়ের নিচে পড়ে থাকতে চায়, এটা উনি বলেছেন। আর বুদ্ধিজীবী সম্পর্কে একটা ধারণা উনি দিয়েছেন, সেটাও বেশ আমার কাছে খুব মজার মনে হয়, এবং আমার ভালো লাগছে, এই জন্য তোমাদের সামনে আলোচনাটা আনতে চাই। বুদ্ধিজীবীরা আমাকে বুদ্ধিজীবী মনে করে না, কারণ আমি হাসি। উনি তো হেসে হেসে কথা বলেন। বিদ্যা বুদ্ধি তো আর কারো চেয়ে কম ছিল না, শুধু একটা জায়গাতেই মার খেয়ে গেলাম, আমার হাসি। হাসলে পরে তুমি আর বুদ্ধিজীবী থাকতে পারবা না। আপনি হাসেন, তার মানে তো আপনি লাইট। মানে বুদ্ধিজীবীদের এমন ভাব থাকতে হবে যে হাসা যাবে না, একটা বুদ্ধিজীবী একটা ভাব থাকতে হবে। আর উনি যেহেতু হাসেন, সুতরাং উনি বুদ্ধিজীবীর কাতারে পড়েন না, অন্য বুদ্ধিজীবীরা তাকে বুদ্ধিজীবী মনে করতে চান না। সেটাই উনি নিজের কটাক্ষ করতে গিয়ে কথাটা এভাবে বললেন আর কি। আরেকটা বিষয় আমার খুব ভালো লাগে, সেটা হলো যেটুকু আমরা সংগ্রাম করি, যেটুকু আমরা সংগ্রাম করি। এই হলো তার বেশ কিছু আলোচিত বক্তব্য, কথা, যেগুলো উক্তি হিসেবে ধরা হয়। তো আমার মনে হয় যে স্যার সম্পর্কে তো এই সংক্ষেপে আলোচনা শেষ হবে না, তারপরেও দু একটা বিষয়। স্যার সম্বন্ধে আলাদা একটা পাঠ্যক্রমই করতে হ্যাঁ হবে। হ্যাঁ। আর ওনার জন্ম তো 25শে জুলাই 1939 সালে কলকাতায় উনি জন্মগ্রহণ করেছেন, পার্ক সার্কাসে। আর তার পৈতৃক নিবাস বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়েছেন এবং ঢাকা কলেজে দীর্ঘদিন পড়িয়েছেন। আর এখন তো উনি বিশ্ব সাহিত্য কেন্দ্রে সময় দেন। আর দেশের যে লাইব্রেরিগুলোর যখন অচল অবস্থা, পাঠাগারগুলোতে যখন লোকজন যায় না, অথবা পাঠাগারগুলোতে সময় উপযোগী যুগোপযোগী বই পাওয়া যায় না, তখন তিনি ভ্রাম্যমাণ পাঠাগার প্রতিষ্ঠা করে সারা দেশে এই বইয়ের গাড়ি ঘুরে ঘুরে পাঠকদের কাছে তার চাহিদার বইটি পৌঁছে দিচ্ছেন। সেই সংগ্রামটা তার এখন অবিরত রয়েছে। তো যাই হোক, আমি মনে করি যে স্যার সম্পর্কে ছোট করে একটু আমরা জেনে নিলাম সবাই। তার আগে এই বইটা 10টা অধ্যায়ে বিভক্ত আছে। উনি সংগঠন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে 10টা অধ্যায়ে আলোচনাটা করেছেন।
এর মধ্যে বেশ কয়েকটা অধ্যায় সম্পর্কে, বাঙালির সাংগঠনিক দুর্বলতা একটা অধ্যায়, সাংগঠনিক দুর্বলতার মূল কারণ একটা অধ্যায়, সাংগঠনিক দুর্বলতার আরও কারণ, আমাদের সাংগঠনিক ব্যর্থতার মূল কারণ স্বাস্থ্যহীনতা, কেন আমাদের স্বাস্থ্য কর্মদক্ষতা নিচু মানের, আমাদের রাজনৈতিক সংগঠনের রূপরেখা, সংসদীয় বনাম রাষ্ট্রপতি পদ্ধতির গণতন্ত্র, আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর রূপরেখা, সংগঠনের উত্তরাধিকার। তা আমি মনে করি বাঙালির সাংগঠনিক দুর্বলতা ভাই, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। এই বাঙালি সাংগঠনিক দুর্বলতার প্রসঙ্গে আমরা আলোচনা করব। এই বইয়ের মধ্যে কি আছে, আমরা কি বুঝেছি, মানে এই ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে একটু বোঝাপড়া হওয়া দরকার। ভাই আমি এই বিষয়ে একটু কথা বলি। বাঙালির যে সাংগঠনিক দুর্বলতাটা আছে, আচ্ছা, বলো। উপস্থাপন করেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাঙালির সাংগঠনিক যে দুর্বলতাগুলো আছে, এই দুর্বলতাগুলো উনি দেখাতে গিয়ে প্রথম উনি নিজেকে একজন বাঙালি সংগঠক হিসেবে পরিচয় দিয়েছেন, এবং আমরা হচ্ছে বাঙালি। তো নিজের মধ্যে উনি উদাহরণটা টেনে এনে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আসলে আমাদের যে সংগঠন করতে গিয়ে আমাদের যে বাধা বিপত্তিগুলো আসে, এবং একটা সফল সংগঠন কিভাবে করা যায়, একটা সংগঠনের উৎপত্তি কিভাবে হয়, একটা সংগঠন কিভাবে চলে, একটা সংগঠনের কিরকম উদ্দেশ্য থাকে, প্লাস হচ্ছে একটা সংগঠনের যে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে কিভাবে রাখা যায়, একতাবদ্ধ রাখা যায়। তো উনি নিজের জীবন দর্শন থেকে এই কথাগুলো বলেছেন, এবং নিজেকে তিনি একটা উদাহরণ হিসেবে টেনে এনেছেন। তো বইয়ের প্রথমেই উনি বাঙালি সাংগঠনিক দুর্বলতা যে প্রথম চ্যাপ্টারটা আছে, ওখানে উনি বলেছেন যে আমি অতিমাত্রায় কবিতা পাঠের দ্বারা বিনষ্ট একজন মানুষ। উনি নিজেকে অতিমাত্রায় কবিতা পাঠের দ্বারা বিনষ্ট একজন মানুষ বলেছেন। আলসেমি আর দায়িত্বহীনতা আমার অস্থিমজ্জায়। এ জগতে কোনো কিছু না করতে হলে কিংবা বন্ধু বান্ধবদের সাথে দিনরাত আড্ডা দিয়ে জীবন উড়িয়ে দিতে পারলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতাম। কত সুন্দর একটা উনি নিজেকে চেনাতে গিয়ে একটা উদ্ধৃতি টেনেছেন যে পৃথিবীতে যদি কোনো কাজ না থাকতো, আমি যদি শুধুমাত্র বন্ধু বান্ধবদের সঙ্গে দিনরাত আড্ডা দিয়ে জীবন উড়িয়ে দিতে পারতাম, তাহলে তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হতেন। একজন শক্তপোক্ত মানুষ হিসেবে যা বলতে বোঝায়, যেমন ঘরের কাজ করা, সময় ধরে ওষুধ খাওয়া বা জিনিসপত্র সামান্য পরিমাণে দেখভাল করা, এই কাজটা তিনি পারতেন না। মানে তিনি খুব একজন অলস মানুষ ছিলেন। তো এই অলস মানুষটার মাধ্যমে কিভাবে একটা সফল সংগঠন কিভাবে উঠে এসেছে, সেটা তিনি বোঝাতে চেষ্টা করেছেন। তো তিনি কিরকম অলস ছিলেন এই কথাটা বলতে গিয়ে উনি একটা গল্প টেনে এনেছেন। গল্পটা হচ্ছে মানে ওনার নিজের জীবন থেকে। তিনি যখন একাদশ শ্রেণীতে পড়তেন, তখন মাসখানেকের জন্য ওনাকে কলেজ থেকে 1.25 মাইল দূরে একটা বাসায় থাকতে হয়েছিল। তো বাসা থেকে যে কলেজে আসতে হতো, একটা ছায়া ঢাকা সরু মেঠোপথ দিয়ে, পথের এক জায়গায় 10-15 হাত রাস্তা পানির নিচে তলিয়েছিল। তো জুতা খুলে ওই রাস্তাটা দিয়ে পার হতে হতো। তো উনি প্রতিদিন এই পানির সামনে এসে দাঁড়ালে ওনার চোখের মধ্যে পানি আসতো, চোখের মধ্যে ওনার পানি এসে পড়তো যে এইভাবে কিভাবে এত কষ্ট করে আমি যাব। তো উনি প্রায় সময় উনি কেঁদে ফেলতেন। তো উনি ছিলেন এরকমই একজন অলস মানুষ ছিলেন। ওই সময় ছিল ওনার বয়স। উনি কি আসলে অলস? আচ্ছা, যাই হোক, আলোচনা পরে হবে। মানে অলসত্ব বলতে উনি বাঙালি চরিত্রকে ফুটে তুলতে নিজের উপরে নিছে। এই তো আমি কথাটা এটাই বললাম যে উনি গুণী মানুষ বলেই নিজেকে একটু দিয়ে পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে, হ্যাঁ। তো ওই সময় তিনি ছিলেন, তার বয়স ছিল 17। ওই সময় সম্রাট আকবর বৈরাম খানকে বিদায় করে রাজ্যের সর্বময় কর্তৃত্ব হাতে তুলে নিয়েছেন, হিমুকের সম্মুখ যুদ্ধে পরাজিত করেছেন, এবং আলেকজান্ডার পৃথিবী জয়ের পরিকল্পনা শেষ করে ফেলেছেন। উনি যে কতটা জ্ঞানী দেখো, এখানে একটা প্রমাণ হয় যে উনার বয়স দিয়ে অন্য যারা কৃতিত্ব মানে যারা বিশ্বের সমবয়সী তারা কে কি করছিল সেই সময়টা, সেটার তার একটা ধারণা মানে উনার ইয়ের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু উনি খুব মজার একটা কথা বলেছেন যে ছেলেবেলা থেকে অবিশ্রান্ত কবিতা পাঠের ফলে সেকালে আমার যুগের বঙ্গ সন্তানেরা যেভাবে অধপাতে যেত, আমিও ছিলাম তার মোটামুটি একটি উজ্জ্বল উদাহরণ। সেই কথাটি বলেছেন। হ্যাঁ, বইয়ের একটি চুম্বক অংশ পড়তে গিয়ে যা বুঝেছি, আমার কাছে খুব ভালো লেগেছে এই জায়গাটা, যে একটা জাতি অসংখ্য ছোট বড় সংগঠনের নাম। সংগঠনের দুর্দান্ত একটা কথা বলেছে, খুবই দুর্দান্ত একটা কথা। এই সংগঠনগুলো সংখ্যায় যত বেশি হবে এবং শক্তিতে যত অপরাজয় হবে, ওই জাতীয় হবে ঠিক ততটাই অপ্রতিরোধ। অর্থাৎ একটা জাতির মানে সাংগঠনিক শক্তি যতটা বেশি হবে, একটা জাতি ততটুকু অপ্রতিরোধ হবে। এই সংগঠন কিন্তু অতীতে আমাদের রাষ্ট্রে ছিল না। আমরা 1971 সালের আগে বাঙালি কোনো কালেই স্বাধীন ছিল না। আমাদের 1971 সালের আগে আমাদের পাল শাসনামল ছিল, মুঘল শাসনামল ছিল, সেন ছিল, হ্যাঁ, 12 ভূঁইয়ারা ছিল। 12 ভূঁইয়ারা করছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12 ভূঁইয়ারা।
ওনারা আমাদের হ্যাঁ মানে একটা স্টেপ ছিল পাঠানরাও করছে, পাঠানরাও করছে। হ্যাঁ, পাঠানোর করছে। তো ওরা হচ্ছে আমাদেরকে মানে আমাদেরকে চালাইতো, আমরা ওদেরকে রাজা মানতাম, ওরা আমাদেরকে ভাবতো যে আমাদের এটা হচ্ছে সাম্রাজ্য, ওরা হচ্ছে সেখানে রাজা হিসেবে শাসন করে গেছে আমাদেরকে। আমরা পরাধীন ছিলাম, সেই কারণে মানে আমাদের মাথাটা সবসময় নিচু হয়ে থাকতো। আমরা নিজেদের মতো করে নিজেদের ভাগ্যটা নির্ণয়ের জন্য নিজেদের মতো করে ভাবতে পারতাম না, নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারতাম না। সেই কারণে হয়তো ওই জায়গার মধ্যে একটা সাংগঠনিক ভিতটা সেভাবে দাঁড়ায় নাই আর কি। দাঁড়ায় নাই। এটা মানে আমরা এই কথার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে পরাধীনতা এবং অসাংগঠনিকতা এটা কিন্তু একটা আরেকটার সাথে খুবই সম্পর্কিত, রাইট। কেন বাঙালিদের এখনো দক্ষ সংগঠক হয়ে উঠতে না পারে নাই, সেটার কারণ কিন্তু আছে। কারণটা হলো আমাদের দীর্ঘ পরাধীনতা। হ্যাঁ, এবং যখন আমরা সাংগঠনিক হতে শিখেছি মানে 1947 তো দেশভাগ হলো, তো এরপরে যখন আস্তে আস্তে 1947 দেশভাগ হওয়ার পর 1952 ভাষা আন্দোলন, এভাবে যুক্তফ্রন্ট নির্বাচন একটা একটা ধাপে ধাপে যখন আমরা গিয়েছি, যখন আমরা পরিপূর্ণভাবে সংগঠিত হতে পেরেছি, তখন থেকে কিন্তু আমরা স্বাধীন। এর আগে কিন্তু কোনো সময় আমরা স্বাধীন ছিলাম না। মানে আমরা যখন মানে সাংগঠনিক হতে পেরেছি তখন আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। তো কথার মূল মোটিভটা হচ্ছে এইটা, স্বাধীনতার পর রাষ্ট্রগুলো তো গড়ে তোলার দরকারে সারা দেশের সবখানে অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও অন্যান্য ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠার প্রয়োজনও দেখা গিয়েছিল। লেখক এদেশের শিক্ষা ব্যবস্থার নিচুমান এবং অর্থহীনতা নিয়ে খুবই হতাশাগ্রস্ত ছিলেন। উনি সেই কথাটা এখানে বলেছেন। এই শিক্ষা ব্যবস্থার ভিতরে উনি আসলে ছাত্রদের কোনো সম্পূর্ণ ভবিষ্যতের প্রতিচ্ছবি তিনি দেখতে পাননি। তো উনি সেই যে শিক্ষা ব্যবস্থার যে এই নিচুমান, এই মানে অভাবটা পূরণ করতে উনি বলেছেন যে আমি সেটা সংগঠনের মাধ্যমে আমি একটা পূরণ করব। এবং আমরা জানি যে উনি এখন বাংলাদেশের আমার মতে বলতে গেলে বাংলাদেশের অন্যতম একটি সংগঠন, বিশ্ব সাহিত্য অন্যতম সফল একটি সংগঠন বিশ্ব সাহিত্য কেন্দ্র, তিনি সেটা পরিচালনা করছেন। এই বয়সে উনি এটা এত সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন। তো এই বয়সে উনি এত সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন। তো এই সংগঠনের মাধ্যমে তিনি সেই শিক্ষার অভাবটা, আমাদের যে শিক্ষার নিচু মানটা এবং অর্থহীনতাটা, এটা তিনি মানে পূরণ করে নেবেন। আমার যুগ সংগঠনের মধ্য দিয়ে জাতীয় সমৃদ্ধির স্বপ্ন দেখছে, আমিও সেই কুচকাওয়াজে পা মেলাতে চেষ্টা করছি। উনি ওনার সংগঠন সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে উনি বলেছেন যে প্রথমে আমার মনে হয়েছে কোনো একটা বড় কাজ করার জন্য জন্য কিছু মানুষের সুপরিকল্পিত ও সংঘবদ্ধ চেষ্টাই হলো সংগঠন। মানে সংগঠন কি, এটা যদি একটা সংজ্ঞার ভিতরে যদি আমরা আনতে চাই, তাহলে আমরা সেই কথাটা এটা বলতে পারি যে মানে কোনো একটা বড় কাজ করার জন্য কিছু মানুষের সুপরিকল্পিত এবং সংঘবদ্ধ চেষ্টাই হলো সংগঠন। হ্যাঁ, এটা লেখক তার গ্রন্থে সংগঠন সম্পর্কে বলতে গিয়ে এইভাবেই সংজ্ঞায়িত করেছেন। সংজ্ঞা, হ্যাঁ, সংগঠনের সংজ্ঞা। ঠিক আছে। আর একটা সংগঠনের সফলতার দিকগুলো তিনি তুলে ধরতে গিয়ে বলেছেন একটা সংগঠন সফলের মোটামুটি মানে 4টা কারণ যদি থাকে বা 4টা উদ্দেশ্য থাকে একটা সংগঠনের, যে যার কারণে একটা সংগঠন সফল হতে পারে। তো প্রথমত হচ্ছে ওই সংগঠনের কর্মীদের সামনে একটি উজ্জ্বল ও অর্থপূর্ণ লক্ষ্য তুলে ধরতে পারলে, মানে আমরা সংগঠনে কি করব, কি উদ্দেশ্য করব, কিভাবে আমাদের সংগঠনটা পরিচালিত হবে, এই উদ্দেশ্যটা এবং লক্ষ্যটা যদি আমরা লক্ষ্যবস্তুটা কি যদি আমাদের সবার কাছে যদি আমাদের ক্লিয়ার থাকে, তখন একটা সংগঠন সফল হতে পারে। দ্বিতীয়ত সেই লক্ষ্যের দিকে তাদের স্বতঃস্ফূর্ত এবং স্বপ্নময়ভাবে জাগিয়ে তুলতে পারলে। আমরা একটা সংগঠন করলাম যে আমাদের সংগঠনের উদ্দেশ্য এটা, কিন্তু আসলে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা কাজ করতে পারছি না, আমাদের কোনো স্বপ্ন নাই, কোনো গন্তব্য নাই। তো আসলে যদি সেটা হয় তাহলে একটা সংগঠন কখনো সফল হতে পারে না। তৃতীয়ত এই উদ্যোগকে সক্রিয় রাখার মতো বস্তুগত সহযোগিতা নিশ্চিত করতে পারলে। হ্যাঁ, আমাদের একটা সংগঠন করতে গেলে অনেক বাধা বিপত্তি আসতে পারে, আমাদের বিভিন্ন সংগঠনটা চালিয়ে নিতে গেলে আমাদের অনেক ধরনের সহযোগিতা প্রয়োজন পড়ে। তো এই বস্তুগত সহযোগিতা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে একটা সংগঠন সফল হতে পারে। এবং যদি সেটা চতুর্থত হচ্ছে যদি সেটা আর্থিক প্রতিষ্ঠান হয়, কর্মীদের সামনে লাভের মূল্য উঁচিয়ে ধরে রাখতে পারলে। সংগঠনের প্রবণতা কিছু কিছু প্রাণীর মধ্যে অস্পষ্টভাবে দেখা গেল, মানুষ সেটার মানে এখানে লেখক মানে কিভাবে একটা সংগঠন সফল হয় বা সফলভাবে এগিয়ে যায় তার 4টা কারণ উনি উল্লেখ করেছেন। আমি সেই 4টা কারণ তুমি বললা, ঠিক আছে। ছেলেবেলায় লেখক একটা কবিতা পড়েছিলেন, তার কয়েকটা লাইন ছিল এরকম: একটি লতা ছিঁড়তে পারো তোমরা সকলেই, কিন্তু যদি 10টা পাতা পাকিয়ে এনে দিই, তখন তারে ছিঁড়ে ফেলা নয়তো সহজ কাজ, ছিঁড়তে গেলে পাগলা হাতি হয়তো পাবে লাজ।
আমরা সবাই মনে হয় এই গল্পটা পড়েছি। 10টা একজন কৃষক থাকে, কৃষক মারা যাওয়ার আগে হচ্ছে তার তিনজন ছেলে, মানে মূলত অসাংগঠনিক ছিল, ওরা একসাথে একতাবদ্ধ ছিল না। ওই ওদেরকে যে বলতে গিয়ে- কঞ্চি কঞ্চি হ্যাঁ হ্যাঁ, বাঁশের কঞ্চি কঞ্চি। বাঁশের কঞ্চি ভাঙার যে গল্পটা আমরা সবাই সেটা জানি। তো আমাদের সাংগঠনিক শিক্ষার জন্য এই গল্পটা আমার মনে হয় যে খুবই প্রয়োজনীয়, বা আমাদের জন্য একটা রোল মডেল হতে পারে এই গল্পটা। আমরা বাঙালিরা আসলে সংগঠনের বেলায় দুর্বল। ওই যে বললাম যে আমাদের আগে পৃথিবীতে কত জাতির রাজ্য ছিল, সাম্রাজ্য ছিল, সাম্রাজ্যবাদ ছিল। আমরা কোনোদিন রাজা, রাজ্য, সাম্রাজ্যবাদ আমরা কোনো কিছুই হলো না। কারণ কি? আমরা সেই প্রথম থেকেই আমরা অসাংগঠনিক ছিলাম। যখন থেকে সাংগঠনিক হয়েছি তখন থেকে আমরা একটা আলাদা একটা রাষ্ট্র পেয়েছি, আমাদের নিজেদের একটা রাষ্ট্র পেয়েছি, একটা পরিচিতি পেয়েছি আমাদের রাষ্ট্রের মাধ্যমে। তো সংগঠনের মধ্যে একটা সংগঠনের যে বাধা বিপত্তিগুলো আছে এগুলো কেন আসে, বা একটা সংগঠন কেন অসফল হয়, এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে অলজ্জ আত্ম স্বার্থকেন্দ্রিকতা। এটা আসলে আজকের ব্যাপার নয়। ব্রিটিশ রাজকর্মচারীরা বাঙালিদের মধ্যে যখন এই হীনতাগুলো দেখেছিল, তার চাইতে অনেক পুরনো, মানে তারা যখন দেখছে যে আমরা খুবই অসাংগঠনিক, আমরা আসলে তাদের অধীনে যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে তাদের এখানে স্বার্থ লাভ হবে, তখন হচ্ছে তারা কিন্তু সাংগঠনিক ছিল, আমরা সাংগঠনিক ছিলাম না। তখন তারা কিন্তু আমাদের মাধ্যমে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে, বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তো এই কারণে আসলে রবীন্দ্রনাথ বলেছিলেন 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, এর হচ্ছে বাঙালি করে মানুষ করিনি। আচ্ছা, এখানে একটা কথা আছে আমার, এই যে রবীন্দ্রনাথের এই উক্তিটা যখন এক এক সময় এক এক রকম মনে হয় আমার কাছে। কখনো মনে হয় রবীন্দ্রনাথ কি মানে বাঙালি জাতিকে হীন করার জন্য বলেছেন, নাকি কোনো একটা আক্ষেপ দুঃখবোধ থেকে উনি করেছেন। মানে বাঙালি জাতির প্রতি তার মায়া, সম্মান, শ্রদ্ধা আছে ঠিকই, কিন্তু এই কথাটা দুঃখ বোধ থেকে করেছেন। হ্যাঁ হ্যাঁ, আসলে কি মানে এই গ্রন্থে আমরা কি বুঝলাম যে উনি যে এই কথাটা বললো, বা উনি যে কথা, ওনার উক্তিটা যেখানে আনা হলো, মানে এটা দিয়ে উনি আসলে কি বোঝাতে চেষ্টা করেছেন? আমাদেরকে কি ঘৃণা করেছেন বাঙালি জাতিকে? আসলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও একজন বাঙালি ছিলেন। তো উনার এই কথাটার মাধ্যমে আসলে কোনো ঘৃণা, বাঙালির প্রতি যে ঘৃণাবোধ সেটা আসলে প্রকাশ পায় না। কেউ যদি সেটা মনে করে যে সেটা আসলে উনি তিক্ততা থেকে বলেছেন বা ঘৃণা থেকে বলেছেন, আমি তাহলে বলবো যে উনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে খুবই কম জানেন। কারণ উনার লেখার যে শুধু এই কথাটা না, আরো অনেক কথাই উনি বলেছেন যে তিনি বাঙালি জাতির যে পশ্চাৎপদতার যে কারণগুলো উনি চিহ্নিত করেছেন। উনি হচ্ছে একটা অপরিসীম বেদনাবোধ এবং হচ্ছে আমাদের প্রতি ভালোবাসার কারণে আমাদের যে কি বলে আমাদের যে পিছিয়ে পড়ার যে কারণগুলো, এগুলো ধরার কারণে বা সামনে তুলে আনার জন্য আমাদের পিছিয়ে পড়ার কারণগুলো যেন আমরা সম্মুখে দেখতে পারি। তো এই কারণে আসলে উনি অপরিসীম বেদনাবোধ থেকেই তিনি 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করুন। মানে এই উক্তিটা উনি অপরিসীম বেদনা থেকেই করেছেন। এটা মোটামুটি কিন্তু আমরা ক্লিয়ার হলাম। সহজ জিনিস হচ্ছে মানে বাঙালিদের কিন্তু কম সাংগঠনিক নেতা সৃষ্টি হয়নি, সংগঠন সৃষ্টি হয়নি, কিন্তু ধরে রাখতে পারেনি। একটা পর্যায়ে গিয়ে কেন ধরে রাখতে পারে না এই বইয়ের মধ্যে, কেন ধরে রাখতে পারে না এই বইয়ের মধ্যে কিন্তু এই কথাগুলো আসছে। কিন্তু মানে উনি যে কোটেশনটা লিখছেন এই অপূর্ণতা থেকেই লেখা যে সংঘবদ্ধ হওয়ার আমাদের অনেক পথ ছিল কিন্তু আমরা হইনি। না, এখানে আপনি দেখেন যে যখন বললো উনি সংগঠন টিকে থাকার জন্য যে মূল লক্ষ্যবস্তু, আমরা বারবারই নেতা তৈরি হলে মূল লক্ষ্যবস্তুর দিকে কিন্তু কেউ আগাইতে নাই, এর আগেই জড়ে পড়েছেন। এই জন্য আমাদের যে আত্মকেন্দ্রিকতাটা সেটা বারবার সামনে চলে আসে, আমাদের নিজের স্বার্থ উদ্ধার করতে আমরা মূল লক্ষ্যবস্তু থেকে সরে গিয়ে নিজের ইয়েটাকে মানে যখন আমরা দেশ স্বাধীন হলো, যখন আমরা জাতি হিসেবে নিজের চিন্তা নিজে করার সুযোগ তৈরি হলো, তখন কিন্তু হাজার হাজার সংগঠন সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু কয়টা সংগঠন তার শক্ত ভিতে টিকে দাঁড়িয়ে আছে বা টিকে থাকতে পেরেছে? বইয়ের মধ্যেই আছে কোন এক জায়গার মধ্যে যে 2 বছরের মধ্যেই আবার একটা মানে সংগঠন 2 বছর পরেই আবার এটা টিকে না, ভেঙে যায়। হ্যাঁ, কারণ ভেঙে যাওয়ার পেছনের কারণ হলো মানে স্বার্থ, নিজের স্বার্থ, নেতৃত্ব প্রতিষ্ঠা না করার একটা প্রবণতা। এবং আমি মরে গেলে সংগঠনও মরে যাক, আমি না থাকলে সংগঠন থেকে লাভ কি, এই টাইপের মেন্টালিটি কিন্তু আমাদের সংগঠনগুলোকে মৌলিক ভিত দিচ্ছে না। এগুলো কিন্তু খুব ভালো করে আসছে পুরো বইটার মধ্যে। মানে সংগঠন একটা জাতির জন্য, একটা দেশের জন্য একটা সংগঠনের যে কত গুরুত্ব, একটা জাতি কাঠামো চমৎকারভাবে পরিচালিত যদি হতে হয় এবং মানুষের যদি কল্যাণ আমরা প্রত্যাশা করি, তাহলে সংগঠনগুলো সক্রিয় থাকা, সংগঠন যন্ত্রগুলো ঠিকমতো কাজ করার যে কত প্রয়োজন,
এবং না হলে কি হয়, তার প্রতিটা বিষয় কিন্তু সংগঠন ও বাঙালি গ্রন্থের মধ্যে সুন্দরভাবে আসছে। হয়তো আমরা সবার আলোচনার মধ্য থেকে সব বিষয়গুলো আরো স্পষ্ট হব। এবার খুব ভালো বলছে, তুমি আরো কিছু তোমার কাছে শুনতে চাই, বলো। তো বাঙালির যে সাংগঠনিক দুর্বলতার যে মূল কারণগুলো আছে এগুলো উনি দ্বিতীয় অংশে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো প্রথমেই বলেছিলাম যে বাঙালির যে সংগঠন মানে অসাংগঠনিক হওয়ার বা হচ্ছে সংগঠনের ক্ষেত্রে আমাদের যে বাধা বিপত্তিগুলো আছে বা একটা সংগঠন অসফল হওয়ার যে কারণগুলো আছে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে আমাদের আত্মকেন্দ্রিকতা। সুমন ভাই যেটা বললেন যে হচ্ছে আমরা আসলে নিজের ব্যক্তি স্বার্থটাকে বড় করে দেখি একটা সংগঠন করার পরে, মানে আমি নাই মানে সংগঠনও নাই, মানে এই ধরনের একটা মনোভাবের আমি না কারণে- থাকলে সংগঠনের লাভ কি? লাভ কি? হ্যাঁ, কি লাভ? আমি নাই, চেয়ার নাই, সব নাই। সব নেই। তো এই কারণে আসলে আমাদের সংগঠন অসফল হয়, যে সংগঠনগুলো আমাদের অসফল এর মূল কারণ হচ্ছে এইটা। তো লেখক বলছেন, আমার বহুবারই মনে হয়েছে প্রায় প্রতিটি বাঙালির মধ্যে এই যে একটা সংকীর্ণ আত্মস্বার্থের প্রবণতা যা তার সমষ্টিগত অস্তিত্বের বা সমৃদ্ধির প্রায় বিরুদ্ধে, এ নিয়ে আমরা এগোবো কি করে। লেখক পাঠকদের প্রতি প্রশ্ন রেখেছেন যে আমাদের যে আত্মকেন্দ্রিকতা, আমাদের এই আত্মকেন্দ্রিকতা নিয়ে আমরা সংগঠন নিয়ে এগোবো কিভাবে। তো কেননা এই সমষ্টিগত সমৃদ্ধি একটা জিনিস যাকে সুদৃঢ় ও সুবিকশিত করতে না পারলে একটা জাতি তার উচ্চতর বিকাশকে কখনোই ছুঁতে পারে না। আসলে এই আত্মকেন্দ্রিকতাটা ওই যদি আমরা যে কথা বললাম যে একটা জাতিকে কখনো, লাইনটা পড়ো আবার, আহ, একটা শেষের দুইটা লাইন পড়ো। হ্যাঁ, এই সমষ্টিগত সমৃদ্ধি এমন একটা জিনিস যাকে সুদৃঢ় সুবিকশিত করতে না পারলে একটা জাতি তার উচ্চতর বিকাশকে কখনোই ছুঁতে পারে না। কি চমৎকারভাবে মানে কথাটা বললেন, এবং এটাই ঠিক। কিন্তু আমরা এটা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কিন্তু এটা বাস্তবায়ন করি না, ধারণ করি না, বা এই কথাটাকে আমরা মানে এই জায়গাতে বেরিয়ে আসার চেষ্টাটা করি না। এটা সমানভাবে এখনো প্রযোজ্য আছে আর কি, কোনো এদিক ওদিক নাই। তো আর আমাদের সংগঠনের অসফল হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা হচ্ছে মানে কি বলে, আমরা হচ্ছে একতাবদ্ধ হয়ে আমরা কাজ করতে পছন্দ করি না। আমরা নিজেরটাকে সবসময় বড় করে দেখি। একতাবদ্ধ হয়ে যদি আমরা যেমন আমরা যদি নর্মালি চিন্তা করি, একটা গাছ থেকে একটা চেয়ার হয়, তো একটা গাছ থেকে কিন্তু চেয়ার কিন্তু এমনি এমনি কিন্তু হয় না। একটা গাছ প্রথম কাটতে হয়, এখানে কুঠার লাগে, তারপর হচ্ছে এখানে আরো বিভিন্ন যে অর্নামেন্টস আছে, যে যন্ত্রপাতি সবকিছু লাগে, এবং শেষ পর্যন্ত এটা কাঠ হয়। কাঠ থেকে তারপর এটাকে একজন মানুষ সেটাকে একটা পরিপূর্ণতা দানের মাধ্যমে সেটাকে একটা চেয়ার হিসেবে একটা চেয়ার এটা রূপান্তর করে। তো এর মধ্যে যদি একটা গাছ থেকে চেয়ার হওয়া পর্যন্ত যে সময়টা পুরোটাই প্রক্রিয়াটা, এটা কিন্তু পুরোটা একটা সাংগঠনিক প্রক্রিয়া। এখানে যদি সংগঠন যদি না থাকতো একটা চেয়ার কিন্তু কখনোই হতো না। তার মানে এখানে হচ্ছে সংগঠন শুধু এটা না যে আমরা একটা নাম দিয়ে সংগঠন করবো কোনো একটা উদ্দেশ্যে, বিশেষ উদ্দেশ্যে। আসলে আমাদের ব্যক্তি জীবনের এবং হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে সংগঠনের প্রয়োজন আছে। আমরা মানে সবাই কোনো না কোনো ভাবে আমরা সংগঠনই, কিন্তু আসলে সংগঠনটা আমরা লালন করতে পারি কিনা মনে প্রাণে, সেটাই হচ্ছে মূল বিষয়। তো এখানে একটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি উত্থানের যে গল্পটা উনি এখানে সেটা একটু বলেছেন যে 1886 থেকে 1887 সালের দিকের কথা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছেলেদের নিয়ে সাইকেল ভ্রমণে বের হয়েছে, দিন কয়েকের যাত্রা। অনেক চমৎকার একটা বর্ণনা তৃতীয় আছে। দিনে বাঙালি চরিত্রের একটা দুর্দান্ত বৈশিষ্ট্য আমরা এখনই আলোচনা থেকে পাবো আর কি। ঠিক আছে, এবার দ্রুত পড়ে যাও। দিন কয়েকের যাত্রা। তৃতীয় দিনে রাত প্রায় 10টার দিকে আমরা একটা প্রাইমারি স্কুলের বারান্দায় রাতের আশ্রয় নিলাম। বাংলাদেশের অজপাড়াগার স্কুল। আমাদের ছেলেরা স্কুলের বারান্দায় বাক্স পেটরায় রেখে মাঠের পাশে চুলো জ্বালিয়ে রান্নার আয়োজনে লেগে গেল। চুলোর আগুনে কালো রাতটা লাল হয়ে উঠলো। আচমকা এই প্রত্যন্ত এলাকায় এতগুলো শহরের লোক দেখে গায়ের লোকেরা কৌতূহলী হয়ে আমাদের চারপাশে ভিড় জমা। মানে আগে নর্মালি যেটা হয়, এখনো পর্যন্ত গ্রামের বাড়িতে সবাই একসাথে গেলে এরকমটা দেখা যায়। তারপর যথারীতি নানান যারা, কোথা থেকে আসছি, কেন সাইকেল ঘুরে বেড়াচ্ছি, সাইকেলে ঘুরে কি হয়, এইসব। গেউ মানুষের ভিড়ে একজন লোকের সপ্রতিভ কথাবার্তায় সচকিত হয়ে উঠলাম। লোকটার চেহারা দারিদ্র ক্লিষ্ট, পরনে ছেঁড়া শার্ট আর লুঙ্গি, চোখের নিচে কালি, দৃষ্টি উপবাস আতুর, কিন্তু প্রতিটি কথাই যেন তার তলোয়ারের ঝিলিক। তার কথাবার্তা এমন ক্ষুরোধার যে অবাক না হয়ে পারলাম না। তার কথার ধারালো সরস মন্তব্যে আর ব্যঙ্গ বিদ্রুপে দমকে দমকে হেসে উঠতে লাগলো আমাদের ছেলেরা। কথায় বোঝা যায় লোকটার লেখাপড়া সামান্য, 7ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত হবে খুব জোর। কিন্তু এটুকুর জুড়ে এতগুলো শহুরে ছাত্রছাত্রীকে নিয়ে ইচ্ছে মতো খেলতে পারছে দেখে লোকটাও যেন অনুপ্রাণিত হয়ে উঠছিল। কথার ধার তার ক্রমেই বেড়ে চললো। এক পর্যায়ে সপ্রশংসভাবেই বলেই ফেললাম, আপনার তো ভাই খুব বুদ্ধি, কিন্তু কি প্রশ্ন আর কি উত্তর। লোকটা সঙ্গে সঙ্গে বলে উঠলো, প্রেসিডেন্ট হয়নি বলে বুদ্ধিও প্রেসিডেন্টের চেয়ে কম হবে নাকি। আবার সবার দমফাটা হাসি। হকচকিয়ে গেলাম, কি বলে লোকটা কিছুতেই বুঝে উঠতে পারি না। অজপাড়াগার ছেঁড়া জামা পরা এই তুচ্ছ লোকটার বুদ্ধির প্রসঙ্গের মধ্যে দেশের প্রেসিডেন্টের কথা আসে কি করে।
একটু প্রকৃতস্থ হতেই টের পেলাম কত সহজে সে ছোট্ট একটা কথায় আমাদের জাতির দুটো বড় বৈশিষ্ট্যকে তুলে ধরেছে। প্রথম বৈশিষ্ট্য, এদেশের কোনো মানুষ, এমনকি তুচ্ছতম মানুষটি পর্যন্ত কখনো কোনো কালে নিজেকে কারো চেয়ে কম মনে করে না, কম ভাবতে নারাজ। আসলে খুবই আচ্ছা, তোমার আলোচনা শেষ, আমরা এই জায়গাটাতে একটু থামো। আমরা একটু আমি মানে এই যে লেখক মানে বইটা কেন এত আলোচিত, কেন এত মানে যারা সংগঠন করে তাদের কেন এটা পড়া দরকার, এই কয়েকটা বর্ণনার মধ্যেই কিন্তু বিষয়গুলো আচ্ছা, আমাদের চায়ের দোকানগুলোর বৈশিষ্ট্য কি? আমাদের চায়ের দোকানগুলো সরগরম থাকে, বিশেষ করে নির্বাচনের সময় তো আরো সরগরম থাকে। চায়ের দোকানে কিন্তু আমি খেয়াল করে দেখি, আমাদের বাড়ির পাশে একটা চায়ের দোকান আছে, ওখানে একদম আলোচনা শুরু হয় নিজের গ্রাম থেকে, একদম হোয়াইট হাউস পর্যন্ত আলোচনা গিয়ে পৌঁছায়, এবং মনে হয় যে ওই যে হোয়াইট হাউস যারা চালান এবং বিশ্ব যারা চালান ওরা কিছুই জানে না, সব ভুল করতেছে, আর সকল বুদ্ধি তাদের কাছে আছে, কেউ নিচ্ছে না কেন এই আফসুস তাদের। এবং চায়ের কাপে চুমুক দেয় আর এইভাবে, এবং তাদের কথাবার্তা মধ্যে অনেক কনফিডেন্ট, কোনোভাবেই মনে হয় না যে ওনারা কম বুঝেন অথবা ওনাদের বিদ্যার দৌড় ততটা না, বা ওনাদের পড়াশোনা ওদের জানা ততটা না, বলে খুব কনফিডেন্সের সঙ্গে এবং খুব ছোট করে কথা বলে। মানে এই হলো আমাদের বাঙালি চরিত্র। এই যে বললো যে বাঙালিরা কখনোই একজন রিক্সা চালকও মনে করে না তিনি প্রেসিডেন্ট থেকে কম বোঝেন, এবং এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে উনি প্রেসিডেন্ট বেশি বোঝেন। এখন উনি এটা বুঝেন না উনি কেন রিক্সা চালক হলেন, উনি কেন ওনার ব্যক্তি জীবনে সফল হতে পারলেন না, ওই চিন্তাটা কিন্তু উনি করেন না। এবং এই জিনিসটা কিন্তু বাঙালি চরিত্রের লেখক বইটা লিখেছেন আরো অনেক আগে, কিন্তু এখনো কি আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছি? উনি কি এমনিতে বইটা লিখেছে? না, যে দুঃখবোধ থেকে উনি বইটা লিখছে, ওনার অভিজ্ঞতা থেকে বইটা লিখছে, উনি তো চাইছে যে বইটা পড়ে কিছুটা পরিবর্তন আমার সমাজ কাঠামোতে আসুক। আমি তো মনে করি না খুব বেশি পরিবর্তন আসছে। ঠিক আছে, তো চায়ের দোকানগুলো কিন্তু আমাদের যে আন্দোলনটা এটা তো কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ, এটা কন্টিনিউয়াস। চায়ের দোকানগুলো কিন্তু আমাদের ওই একটা, যেখানে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ তার এই সাইকেল টিমকে নিয়ে একটি স্কুলের বারান্দায় বসতে গিয়ে যে উৎসুক জনতার যে তুপের মুখে উনি পড়েছেন, যেভাবে প্রশ্নবাণী জর্জরিত হয়েছেন, এবং তাদের কত প্রয়োজন জানা, না জানতে পারলে মনে হয় যে তাদের মানে এটা দেশের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এই হলো অবস্থা আর কি। তো আমাদের চায়ের দোকানগুলোর একই অবস্থা। ঠিক আছে, পরে কি আছে? পরে আমাদের সাংগঠনিক দুর্বলতার আরো দুটি কারণ ইনি এখানে টেনে এনেছেন। তা হচ্ছে, সন্দেহ নেই আমাদের একাকিত্ব এবং আত্মসর্বস্বতা আমাদের জাতির সংগঠন গড়ে উঠতে না পারার অন্যতম কারণ, কিন্তু এর আরো অনেক কারণ রয়েছে। তার একটি, যদ্দূর বুঝি, আমাদের দেশের অধিকাংশ মানুষের ব্যক্তিগত পর্যায়ের অক্ষমতা ও অসহায়তা। বিষয়টিকে একটু বিস্তৃতভাবে উনি এখানে তুলে ধরেছেন। মানে আমাদের যে একাকিত্বতা এবং হচ্ছে আত্মসর্বস্বতা, আমরা নিজে আপনি বাঁচলে পরের নাম, এই টাইপের যে একটা আমাদের মনোভাব আছে, এই কারণটিকে উনি আমাদের সংগঠনের একটি অসফল হওয়ার একটা কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন। ধন্যবাদ ইবাদ, তোমার। আমি একটা বিষয় এখানে একটু অ্যাড করতে চাই, মানে সংগঠনের এই বিষয়টা নিয়ে আব্দুল্লাহ আবু সাইদ স্যার আরেকটা বিষয় এখানে বলেছিলেন যে যখন মানে যখন কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা বড় কাজের ঘোষণা হয়, বাঙালিদের একটা বৈশিষ্ট্য আছে যে যুদ্ধে যাবার সময় সবাই একসাথে যায়, কিন্তু যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসার সময় একসাথে আসে না, একা পালিয়ে আসে। অর্থাৎ একটা প্রোগ্রামের যে একটা বড় কোনো অনুষ্ঠানের ঘোষণার সময় সবাই বড় মুখে বলে যে আমরা এটা করব, তা আমাদের দ্বারা সম্ভব, তখন গলা হচ্ছে একদম ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে সবাই একজন একজন করে বেরিয়ে যেতে থাকে, কাজের বেলায় আর কাউরে পাওয়া যায় না। মানে ওই বিষয়টা উনি ওনার একটা আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু অনলাইনে আছি, অনলাইনটা তো কেউ না কেউ পরিচালনা করছে। আমাদের ভৈরব বন্ধু সভার সহসভাপতি নাহিদ হুসাইন এটা টেকনিক্যাল সাইটটা দেখছে। আমি নাহিদের দৃষ্টি আকর্ষণ করে একটু করতে চাই যে আমাদের যারা অনলাইনে যুক্ত আছেন তাদের মধ্যে থেকে কেউ কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা এই বিষয়ে অন্ততপক্ষে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে এক দুটা প্রশ্ন যদি তুমি পড়ে শোনাও তাহলে আমাদের আলোচনাটা করতে আরো সুবিধা হয়। কমেন্ট আছে না? আচ্ছা, তো তুমি কোন আলোচনাটা করছিলে যেন? মানুষ যুদ্ধে যায় যেমন দলগতভাবে, কিন্তু যুদ্ধে হাঁটতে শুরু করে। আচ্ছা, আমি এখন আমরা একটু আঞ্চলিক, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বাংলাদেশের সংগঠনগুলোর অবস্থা নিয়ে তো লিখলেন, আমি ভৈরব তো বাংলাদেশের বাইরে না,
সভাপতি কি বলো, প্রিয়াঙ্কা কি বলো, ভৈরব কি বাংলাদেশের বাইরে? তাইলে আমরাও তো ভৈরবের সংগঠনগুলো দেখছি। আমি খুব দুঃখ করে বলি আর কি, আমার খুব খারাপ লাগে। ভৈরবে একটা শ্রেণী আছে যারা দলগতভাবে সংগঠন করতে চায়, যারা মনে করো একটা শ্রেণী আছে যে ওরা গিয়ে কোনো একটা জায়গায় যদি একটা কমিটি হয় তাহলে কোনো রকম গিয়ে নামটা লেখায়, মানে তার নাম এই সংগঠনের কমিটিতে থাকতে হবে। নামটা লেখানোর পরে লেখানোটা অন্যায় না, কেউ যদি নিজের খেয়ে বনের মোষ তাড়াতে চায় তাকে স্বাগত জানানো উচিত। কিন্তু সমস্যাটা অন্যদিকে, কোন দিকে, মানে নামটা লেখানোর পর তার দায়িত্ব শেষ। এখন পরে এই কি উদ্দেশ্যে নাম লিখালাম সেটা সে বেমালুম ভুলে যায়, ভুলে গিয়ে আবার অপেক্ষায় থাকে আর কোন জায়গায় নাম লেখানোর জায়গা আছে, কে কয়টা সংগঠনের সাথে যত অন্য জায়গায় গিয়ে আবার গিয়ে হাত মারে। এইভাবে সব সংগঠনে তার নাম পাওয়া যাবে, কোনো সংগঠনে ওনার কিন্তু ওই কর্মীর কিন্তু কোনো কাজ নাই। আমি তাদেরকে ওই শ্রেণীটাকে বলি সাংস্কৃতিক প্রতারক বা সাংগঠনিক প্রতারক। এটা সংগঠনের সাথে প্রতারণা করা। আমি যদি কাজ করতে পারবো না, নিশ্চিত জানি বা কাজ করব না, তাহলে আমি কেন ওই সংগঠনে আরেকজনকে বাদ দিয়ে আমার নামটা লেখানোর চেষ্টা করব? তো এই জিনিসটা কিন্তু মানে আমি যদি ভৈরব প্রতি বাংলাদেশের অংশ এবং এই বইয়ের লেখার অংশ, সুতরাং আমার জায়গায় কিন্তু এই চরিত্রগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই, এখনো আমরা দেখতে পাচ্ছি। এমন 5-7 জন আছে, সব সংগঠনে তাদের নাম আছে, কিন্তু কোনো সংগঠনের মধ্যে চাইছিলেন একটা কোয়েশ্চেনের মাধ্যমে, হ্যাঁ, মানে যে ভৈরবের সংগঠনগুলোর সাংগঠনিক অবস্থা এবং শক্তি সম্পর্কে উনি জানার আগ্রহ প্রকাশ আর যাক এমন সবাই প্রশ্নটা করলো যে আমরা এটা নিয়ে কথা, এটা শ্রাবণী আমাদের একজন নিয়মিত কর্মী এবং অনুষ্ঠান বিষয়ক সম্পাদক, তো তার যে প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ভৈরবের সংগঠনগুলোর অবস্থান। ভৈরব সাংস্কৃতিকভাবে একসময় খুব সমৃদ্ধ ছিল, নানা কারণে এখন ভৈরবের সাংস্কৃতিক চর্চাটা অনুষ্ঠান নির্ভর হয়ে গেছে, মানে একটা উৎসব নির্ভর, অনুষ্ঠান নির্ভর, অর্থাৎ সারা বছর কোনো চর্চা নাই, কয়েকজন বন্ধু বান্ধব মিলে অথবা একটা সংগঠনের ব্যানারে, যেহেতু ভৈরব একটা অর্থনৈতিকভাবে একটা গতিশীল জনপদ, সুতরাং অর্থ পেতে খুব অসুবিধা হয় না, বড় একটা স্পন্সর পেলে অর্থ এসে যায়, এবং রেডিমেড আয়োজন মানে বিভিন্ন দল দিয়ে অনুষ্ঠান করে দর্শকপ্রিয়তা নিয়ে তৃপ্ত হয়ে যায়, তারা মনে করে এতেই তাদের হয়ে গেছে। সংগঠন যে একটা দীর্ঘ সাংগঠনিক চর্চার মাধ্যমে নিজেদের প্রোডাকশন দিয়ে একটা আয়োজন করলে যে আনন্দ স্বাদ, সেই জায়গাটা ভৈরবে কিন্তু দিন দিন দুর্বল হচ্ছে না আমি একবারে বলবো না, কিন্তু সেই পরিমাণটা ভৈরব সাংস্কৃতিক চর্চার সাংগঠনিক রূপরেখার মধ্যে দিয়ে আমরা কিন্তু ততটা এগোতে পারি নাই। তো সুতরাং ভৈরবের সাংগঠনিক চর্চার ভিত খুব বেশি শক্ত আমি মনে করি না, তবে বছরে 2-4টা ভালো অনুষ্ঠান দেখি, আনন্দ পাই, হাততালি দিই, তৃপ্ত হই, বাড়ি ফিরে আসি, এর চেয়ে বেশি কিছু না। ঠিক আছে, এটাই আর কি। আর তো এই বিষয়ে তার কোনো প্রশ্ন নাই কারো? আচ্ছা ঠিক আছে। তো ভৈরব সম্পর্কে তো আর কারো কোনো বক্তব্য নাই? হ্যাঁ, না ভৈরব বন্ধু সভা বলে কথা না, আমি ভৈরব বন্ধু সভাকে খুব বেশি এই জায়গায় বলবো না যে মানে অন্যরা মন্দ আমরা ভালো, এটা বলবো না। আমি বলবো যে আমাদের সার্বিক বিষয়টা এরকম আর কি, আমরা এখনো পূর্ণ সাংগঠনিক চর্চার মধ্য দিয়ে আমাদের সাংস্কৃতিক চর্চাটা চলমান রাখতে পারছি না। এটা আমাদের এই বইয়ের দৈন্যতা এবং ভৈরবের দৈন্যতা পরিপূরক। আরো কারো কিছু আছে এই বিষয়ে বলার? হ্যাঁ, আমার মনে হয় ইবাদ ওই যে সাংগঠনিক বইটা কোথায়? বইটা তো আমাকে একটু, কোথায় রাখলাম বইটা? আচ্ছা, আমরা তো কথা বললাম হলো হ্যাঁ, আমরা বাঙালি সাংগঠনিক দুর্বলতার মূল কারণগুলো সম্পর্কে জানলাম। তো এখানে আরেকটা টপিক আছে ভালো আমার মতে, আমাদের সাংগঠনিক ব্যর্থতার মূল কারণ স্বাস্থ্যহীনতা। মানে স্বাস্থ্যহীনতা আমাদের সাংগঠনিক ব্যর্থতার মূল কারণ। এটা কেমন কথা জানি না, তবে বইয়ের মধ্যে খুব সুস্পষ্টভাবে আছে। আমিও বুঝি, কিন্তু বইটা না পড়লে এটা যে এতটা বিজ্ঞানসম্মত এবং যৌক্তিকভাবে সম্পর্কিত ততটা আমার ধারণায় বোধে ছিল না। তো এই বিষয়ে আমার মনে হয় আমরা যদি একটু আলোচনা করি তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে।
আমাদের সাংগঠনিক ব্যর্থতার মূল কারণ স্বাস্থ্যহীনতা। এটা কে কে কথা বলবে এই বিষয়ে? আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, কারণ আমি এটা নিয়ে ভালো স্টাডি করেছি। আচ্ছা আচ্ছা, তো বলো। আমাদের সাংগঠনিক ব্যর্থতার মূল কারণ স্বাস্থ্যহীনতা। এটা আসলে আমাদের জন্য একটা অক্ষমতায় বলা যায়। তো আব্দুল্লাহ আবু সাইদ স্যারের প্রশ্ন মতে আমাদের এই অক্ষমতা অর্থাৎ সাংগঠনিক ব্যর্থতার মূল কারণটা আসলে কি? যে অক্ষমতা আমাদের এভাবে নিষ্ক্রিয়, ভীরু, নেতিবাচক করেছে, আমাদের মধ্যে হীনমন্যতা ও অসহায়তার বীজ বুনে দিয়েছে, শারীরিক ও মানসিকভাবে আমাদের মেরুমজ্জাহীন করে রেখেছে, সেই অক্ষমতাটা কিসের? এই অন্টন কি আমাদের বুদ্ধির? আমার কিন্তু তা মনে হয় না। এই অন্টন আমাদের বুদ্ধির হতে পারে না, কারণ বাঙালির বিভিন্ন অভাবের মধ্যে বুদ্ধির অভাব ভাবা যায় না। বুদ্ধির অভাব ভাবা যায় না। বাঙালির অনেক অনটনের মধ্যে বুদ্ধির যে অভাব আছে, এটা তো আব্দুল্লাহ আবু সাইদ স্যার ভাবতেই পারেন নাই। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে আসলে সকল বয়স এবং সকল শ্রেণীর মানুষের মধ্যে মানুষের মুখে জীবন, দর্শন, রাজনীতি সম্বন্ধে যেসব বিস্ময়কর উক্তি শোনা যায়, তা থেকে বোঝা যায় বাঙালির বুদ্ধির দিক থেকে অনেক এগিয়ে আছে। যেমন এটা হাততালি দাও, বাঙালি বুদ্ধি দিতে অনেক এগিয়ে আছে। কতটুকু এগিয়ে আছি পরে এটা বোঝা যাবে আর কি। এখানে একটা ছোট শিশুও হুট করে একটা কথার পাল্টা জবাব দিয়ে ফেলতে পারে, এবং রাস্তার রিকশাওয়ালা থেকে মানে একদম শ্রমিক শ্রেণীর সকল মানুষের মুখে রাজনীতি, দর্শন, বিভিন্ন মানে বিভিন্ন কথা, হ্যাঁ, আমরা ওনাদের মুখে শুনতে পারি, যেটা শুনে আমরা বুঝতে পারি যে না, সকল শ্রেণীর মানুষের মধ্যে বুদ্ধির কোনো অভাব নেই। তো আমাদের এত বুদ্ধির মধ্যেও কেন উন্নতি হচ্ছে না? যে দেশ কবিদের দেশ, যে দেশের প্রায় প্রতিটি মানুষ শিল্পী, আবেগ উচ্ছ্বাস যে জাতির মূল চরিত্র, সে জাতির তো আবেগেরও অভাব নেই। তাহলে কোথায় অসুবিধা? আসলে বলতে গেলে অসুবিধাটা হচ্ছে আমাদের দেশের মানুষ বিভিন্ন দিকে মানে খুব আয়েশি, আরামপ্রিয়, এভাবে বিভিন্ন কাজকর্মে পেছনে থাকে, পরিশ্রমটা কম করে, যার ফলাফল হিসেবে স্বাস্থ্যহীনতাটা থাকে। আর এই স্বাস্থ্যহীনতাটা বিভিন্নভাবে আমাদের সকল দিক থেকে পেছনে ফেলে দেয়। আমাদের দেশে আজ অব্দি কাজের সংস্কৃতি ভালোভাবে গড়ে ওঠেনি। কাজ হচ্ছে গঙ্গাজল। সমস্ত অক্ষমতা ভাসিয়ে নিয়ে সে মানবিক সম্ভাবনাকে ফুরফুরে জগতে মুক্তি দেয়। আমাদের দেশে কাজের সংস্কৃতি আজও গড়ে উঠতে পারেনি, হয়তো অর্থনৈতিক ব্যবস্থার কারণে। বহু দেশে পুঁজিবাদী অর্থনীতির সূচনা ঘটলেও ব্যাপক অর্থে আমাদের এই নদীমাতৃক দেশটি এখনও রয়েছে কৃষির যুগে। কৃষিভিত্তিক অর্থনীতি জড়, স্থবির ও চলৎশক্তিহীন। কৃষিক্ষেত্রে মানুষের জীবন যেভাবে ঠেকে দাঁড়ায়, সেভাবে এ ধরনের সমাজে পরিশ্রম ও কাজের সংস্কৃতি প্রাণবান হতে পারে না। আমাদের জাতির স্বাস্থ্য যথেষ্টই খারাপ, খুবই মর্মান্তিক স্বাস্থ্যের অধিকারী আমাদের খারাপ এখানে আমাদের। আচ্ছা, এখন হ্যাঁ? একটি একটা মজার কথা আমি বলি যে প্রবাদের মাধ্যমে একটি জাতির নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশ পায়। যে যেমন আমাদের বাংলা ভাষায় একটি প্রবাদ আছে, খেতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। তো এই প্রবাদটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, এটা আসলে আমাদের জন্য, আমরা হয়তো এটি খুব হাস্যরসিকতার সঙ্গে কথাটা উড়িয়ে দেই, কিন্তু কথাটার ভেতরে একটা গভীর অর্থ আছে। যেমন খেতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়, শুতে দিলে ঘুমাতে চাবে, ঘুমাতে দিলে সে মরতে চাবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে এটা কি? এটা আসলে কি? এটা আমাদের জাতির বিলুপ্তির একটা প্রতিচ্ছবি। কথাটা, প্রবাদটা কেন আমাদের বেলায় উল্টো হতে পারে না? উন্নত রাষ্ট্রগুলোতে কিন্তু তাদের উন্নত বৈশিষ্ট্যের সাথে তেমন কিছু কিছু প্রবাদও রয়েছে। তাহলে আমরা কেন এই দিক থেকে পিছিয়ে? আমাদের তার মানে আমাদের এই প্রবাদের মাধ্যমে আমাদের বৈশিষ্ট্য আমাদের সেটা ফুটে উঠতেছে। যেমন এটা হতে পারতো, বসতে দিলে দাঁড়াতে চায়, দাঁড়াতে দিলে দৌড়াতে চায়, দৌড়াতে দিলে সাম্রাজ্য চায়, সাম্রাজ্য চাইতে পারলে সাম্রাজ্যবাদও চাইবে। কিন্তু এখানে কথাটা হচ্ছে, যে জাতি এত পরিমাণ স্বাস্থ্যহীনতায় ভুগে, সেই জাতি কি করে সাম্রাজ্যবাদ বহন করবে?
তাহলে এটি মানে সংগঠনের সাথে স্বাস্থ্যহীনতা। হ্যাঁ, সংগঠনের সঙ্গে স্বাস্থ্যহীনতা ওতপ্রোতভাবে জড়িত, কারণ যে জাতি স্বাস্থ্যহীনতায় ভুগবে সে জাতি খুব অবচ্ছন্নতায় থাকবে, তার মানসিক অবস্থায় খুব তেমন একটা ভালো থাকবে না। সুস্থ শরীর সুন্দর মন, এটা আমরা সকলেই জানি। যার সুস্থ শরীর থাকবে না, তার স্বাভাবিক মন মানসিকতা থাকবে না, এবং অবশ্যই সে সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে ভালো কিছু করতে পারবে না। হ্যাঁ, আমি এখানে বলি যে আমরা যখন অনুষ্ঠান করি তখন আমরা কিন্তু স্বাস্থ্যহীনতা, দেখো মানে আমি কিন্তু এটা সাফারার, কিন্তু আমি কখনো মিলাতে পারি নাই। আজকে এই বইটা পড়ার পরে বা আলোচনার পরে আমার এই হিসাবটা মিলে গেল। যেমন আমরা যখন একটা অনুষ্ঠান করি, আমাদের প্রত্যাশিত যে মানুষগুলো তাদেরকে চাই, যখন অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলি যে একটু আসলে ভালো হয়, একটু আসেন, আপনার জন্য অপেক্ষা করছি। সুমন, আমারে বাদ দিলাও, আমার শরীরটা খারাপ লাগতেছে, আমার একটু প্রেশার বাড়ছে, আমার ডায়াবেটিসটা একটু পার্সেন্টেজ বাড়ছে, আমি ইনসুলিনের মাত্রা একটু বেশি নিলাম। তার মানে এই যে স্বাস্থ্যহীনতা, তো এইগুলা কিন্তু আমাদের সাফার করায়। হ্যাঁ, বয়স কিন্তু 50, 60, 65, আর উন্নত বিশ্বের মধ্যে 85 বছর তো কোনো ব্যাপার না, 90 বছর 80 বছর কাজ করছে। হ্যাঁ, আমার স্বাস্থ্যহীনতার সাথে সংগঠন রাষ্ট্র অর্থনীতি সবকিছু কত গুরুত্বভাবে মানে জড়ায় আছে, তা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার তার সংগঠন বাঙালি বইটির মাধ্যমে একটি চমৎকার যুগসূত্র স্থাপন করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং আরেকটা কথা, যে সংগঠন কিন্তু মূলত একটা মনস্তাত্ত্বিক কাজ, যে একটা মানে মানসিক একটা সবকিছু মিশতে হয় একসাথে। এখন যদি আমাদের শরীর খারাপ থাকে তখন কিন্তু মন কাজ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, আমার শরীর খারাপ থাকলে তো আমার যে মৃত্যু ভয় থাকে, তাহলে তো আমি স্বপ্ন দেখবো কি করে, আমি একটা পরিকল্পনা করব কি করে। তো অনেক সুন্দর বিষয় তো এই স্বাস্থ্যহীনতা। আচ্ছা ঠিক আছে, বলো। শুধু তাই নয়, এটা যদি আমরা রাজনৈতিক সাইডে রাজনৈতিক সংগঠনগুলোর দিকে দেখি, তাহলেও আমরা সেটা ওইভাবেই বুঝতে পারি যে স্বাস্থ্যহীনতার অভাবে অনেকে অনেক কাজ সঠিকভাবে করছে না। তো লেখক আব্দুল্লাহ আবু সাইদ স্যার এখানে বললেন, দৈনিক প্রথম আলোতে অধ্যাপক রেহমান সোবহানকে একটি সাক্ষাৎকারে তিনি কেন আমাদের রাজনীতিকরা দেশবাসীর ভাগ্য নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারছে তার কারণ ব্যাখ্যা প্রসঙ্গে কিছু বলেছেন। তিনি বলেছেন, তারা এটা পারছে আমরা দেশের মানুষেরা নিষ্ক্রিয় বলে, আমরা তাদের বাধা দিচ্ছি না বলে। তিনি বলেছেন, আপনি হয়তো মনে করছেন আমি ভালো লোক, জ্ঞানী লোক, শিক্ষিত লোক, আমি জনগণের ভালো চাই, কিন্তু আপনি তো কিছু করছেন না, করার কথা ভাবছেন না। সমস্যাটা তো ওখানেই। আপনার নির্বাচিত প্রতিনিধি যেসব খারাপ কাজ করছেন তা তিনি করতে পারছেন এই জন্যেই যে আপনি তাকে তা করতে দিচ্ছেন, আপনি তাকে শক্তভাবে বাধা দিচ্ছেন না, তাকে ভোট দিয়েই আপনার দায়িত্ব শেষ করে ফেলছেন। এই যে সংসদ বর্জন চলছে, কোনো এলাকার ভোটাররা তাদের সাংসদকে তো জোরালোভাবে বলেনি, আপনাকে আমরা আমাদের হয়ে প্রতিনিধিত্ব করতে সংসদে পাঠালাম, আপনি কেন সংসদে যাচ্ছেন না? সেখানে আমাদের অভাব অভিযোগ তুলে ধরছেন না কেন? কেবল রাজনীতিতে নয়, জীবনের প্রতিটি জায়গায় এই নির্জীবতার প্রমাণ ছড়িয়ে আছে। আচ্ছা, এই জায়গায় একটু আমি প্রীতিকে একটু স্টপ করাই। এই যে একটা লেখায় উঠে আসলো যে এখনকার জনপ্রতিনিধিদের ব্যাপারে হলো যে জনপ্রতিনিধিরা যখন যা বলে তা বিশ্বাস করে না, যখন ওনারা ভোটের জন্য যায় তখন তাদের দুই নয়ন, অমুক বাইয়ের দু নয়ন, কি যেন এলাকাবাসীর উন্নয়ন, তারপরে সকল ভাবনা তার জনগণের জন্য, তার রাতে ঘুম হয় না। তো উনি একজন যখন দলের প্রতিনিধি হয়ে উনি ভোট চান, হয়তো দলের ভোট পান, দলের বাইরের ভোট পেয়েও কিন্তু নির্বাচিত হন, কিন্তু নির্বাচিত হবার পর ওনার দৃষ্টিভঙ্গিটা কি? দৃষ্টিভঙ্গিটা দলীয় কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষণার সাথে উনি একমত হন। কেন্দ্রীয় নেতৃত্ব যদি বলে যে এখন সংসদে আমরা ওয়াকআউট করবো, ওয়াকআউট করেন। যদি বলে যে আমরা সংসদ লাগাতার বর্জন করবো, লাগাতার বর্জন করেন। একবারের জন্য ভাবেন না সংসদে থাকার জন্য, তাদের কথা বলবার জন্য যে তার কষ্ট করে লাইনে দাঁড়িয়ে গিয়ে বুটটা দেখে তাকে পাঠাইছে, তখন কিন্তু নিজের স্বার্থ ছাড়া আর দলের স্বার্থ ছাড়া উনি জনগণের স্বার্থ কিন্তু একবারও ভাবেন। এটা তো আমাদের চোখের সামনে স্পষ্ট নাকি? সংগঠন এবং বাঙালি বইয়ের প্রতিটা কথা
এখন আমাদের আমাদের ব্যক্তি চোখে জীবনে দৃশ্যমান, চোখে আমাদের দৃশ্যমান। সমাজ কাঠামোতে বিদ্যমান কিনা, একদম মানে চলমান কিনা। চলমান। এবং উনি বই একটা কথা বলেছেন যে আমরা যখন স্লোগান দেই এবং বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের হ্যাঁ, চেয়ে রাষ্ট্র হ্যাঁ। বড়, কিন্তু যখনই ক্ষমতার মসনদে বসি তখন উল্টাটো হয়ে যায়, রাষ্ট্র থেকে দল বড়, দলের থেকে ব্যক্তি বড়। এই হ্যাঁ, কথাটা কিন্তু উনি উল্লেখ মানে করেছেন। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু এটা শুধু স্লোগান, কিন্তু এটা আমার মগজে থাকে, হৃদয়ে থাকে না। হৃদয়ে থাকে না। আর একটা উনি বিষয় কিন্তু হলো রাজনীতিবিদদের কথা এখানে বলেছেন। লেখক যে কষ্ট আক্ষেপের কথাটা বললো, তা জবাবদিহি হ্যাঁ, মানে উনি বললো যে যদি আমরাও আজকে কিন্তু জবাবদিহি চাই না। আজকে যদি 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 ফেসবুকের মাধ্যমে ফেসবুকে যে পরিমাণ জ্ঞান দেওয়া হয়, ফেসবুককে সর্বোচ্চ আদালত ভাবা যায়। এখানে যে পরিমাণ সালিশ বিচার দেওয়া হয়, আর যেভাবে জনগণের প্রতিশোধ নেওয়া হয়, আর যেভাবে জনগণকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, মনে হয় সকল সিচুয়েশন আব্দুল আবু সাইদ স্যারের। আমি আরেকটু যুক্ত করবো যে আমরা, উনি শুধু রাজনীতিবিদ বললাম, বলবো যে শুধু রাজনীতিবিদ না, সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও যে আমরা কিন্তু জনগণ প্রশ্ন করি না যে এটা কেন করছেন, একটা রোড বানায় যেভাবে ইচ্ছা বানায় চলে যাচ্ছে, আমরা কিন্তু তাদেরকে কেউ প্রশ্ন করি না যে এটা ঠিক হচ্ছে না কিংবা এটা কেন করছেন। এই মানে জবাবদিহিতার জায়গায় আমরা নাই। এটা নানান কারণে হয়। প্রথমত হলো আমাদের চরিত্রগত বৈশিষ্ট্যগত ভাবে আমরা এরকম, আর দ্বিতীয়ত হলো যে জিজ্ঞেস করলে কি হবে, লাভ কি, এরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, বড় তারপরে কি আছে একটু শোনাও আমাদেরকে। আচ্ছা, এখানে আমি আরেকটা গল্পের মাধ্যমে কিছু কথা বলি। আমরা ঈশপের একটি মজার গল্প পড়েছিলাম, খরগোশ এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। ও আলোচিত গল্প। হ্যাঁ, এটা আমরা ছোট থেকে বড় সকলের মুখে সবসময় শুনে এসেছি এবং এর মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষাও পেয়েছি। তো এই সংগঠনের বেলায় আজকে মানে এই বই পড়ে আমি আলোচনা করব এই গল্পটি নিয়ে, যে এখানে খরগোশ আর কচ্ছপের মধ্যে স্বাস্থ্যহীনতা বা স্বাস্থ্যের যে গড়নটা, আমাদের স্বাস্থ্যহীনতাটা কিন্তু বিশেষ করে কখনো কখনো জাতিগত বৈশিষ্ট্যের মাধ্যমেই হয়েছে। তো এটা দেখা যায় যে খরগোশ খুব দৌড়াতে পারে, দ্রুতগতির। হ্যাঁ, দ্রুতগতির প্রাণী। কচ্ছপ খুব ধীরগতির প্রাণী। তো তারপরেও তাদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। তো কচ্ছপের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে তার একটা মনোভাব ছিল, সে হেরে যায়নি, সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেয়েছে, মানসিকতা তার তেমন ছিল। আর খরগোশের মধ্যে ছিল ক্ষিপ্রতা। তো ক্ষিপ্রতা থেকে এখানে কথাটা হচ্ছে খরগোশ তার ক্ষিপ্রতা, মানসিক উত্তেজনার কারণে সে অনেক দূর দৌড়ে এগিয়ে যায়, কিন্তু কচ্ছপকে সে দেখতে না পারায় সে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে চায়। তো ঘুমিয়ে নিতে চায় এই জিনিসটাকে আমরা একটা অজুহাত হিসেবে ধরতে পারি। কিভাবে? সেটা হচ্ছে খরগোশের যে দৈহিক গড়ন সেটা খুবই নমনীয়, হ্যাঁ, তুলতুলে। তো সে একটু ওজনেও ভারী। তো সে কিছুটা দৌড়ে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। তো ক্লান্ত হওয়ার পর সে কচ্ছপকে দেখতে না পেয়ে একটু ঘুমিয়ে নেয়। ঘুমিয়ে নেওয়ার পর তার ঘুমানোর সময়টাতে কচ্ছপ ধীরগতিতেই তার সেই গতির সঙ্গে তাল মিলিয়ে আস্তে আস্তে চলতে চলতে খরগোশকে পরাজিত করে। হ্যাঁ, তো এইখান থেকে আমরা আসলে কি শিখলাম? এই যে তার স্বাস্থ্যের যে গড়নটা তাকে মানে ক্লান্ত করে দিল প্রতিযোগিতার মাধ্যমে। তো সে যদি এটা না করে দৌড়িয়ে যেতে পারতো, হয়তো একসাথে সে এত দৌড়ে না। আমি যদি প্রশ্ন করি, লেখক এই জায়গার মধ্যে কথাটা আনছেন, কচ্ছপের সাথে খরগোশের প্রতিযোগিতার প্রয়োজন কি? আর কচ্ছপের সাথে খরগোশের প্রতিযোগিতা দরকার আছে? কচ্ছপ ক্ষিপ্রগতির, খরগোশ ক্ষিপ্রগতির, কচ্ছপ ধীরগতির। এই প্রতিযোগিতার বা আয়োজনের প্রয়োজন কি? তাই না? তারপরেও প্রতিযোগিতা হয়েছে। কচ্ছপও অনেক সময় হয় কি, মানে সংগঠন তো হলো ধ্যান জ্ঞান মন একসাথে করে করতে হয়, তিনটা সমন্বয়। তাহলে ওই কচ্ছপ বা খরগোশ ভর্তি ছিল, সে তার পেশি শক্তি দিয়ে আগায় যাবে, তার লক্ষ্যবস্তুটা কনসালটেশনটা ছিল না আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে কচ্ছপ ধীরগতি হলো, তার কনসালটেশন এবং লক্ষ্যবস্তুতে সে পৌঁছাবে এরকম একটা। তাহলে আমরা কি কচ্ছপ জাতির মধ্যে পড়ি না খরগোশ জাতির মধ্যে পড়ি? আমি ঠিক ক্লিয়ার না ব্যাপারটা। মানে 50-50। হ্যাঁ, আচ্ছা, 50-50 আমরা মিশ্রণ। হ্যাঁ, আচ্ছা। না, এখন আমরা আসলে কচ্ছপ জাতির মধ্যে পড়ি না, সেটা আমি এখন আপনাদেরকে কিছু কথার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আমরা খরগোশ জাতির মতোই চিন্তা ভাবনা করি। যেমন
আমাদের হচ্ছে দীর্ঘমেয়াদী যাত্রার জন্য সুস্বাস্থ্যের খুবই দরকার। তো স্বাস্থ্যহীন মানুষেরা খরগোশের মতো প্রকৃতিগত চাঞ্চল্যে এক ঝটকায় কিছু দূর এগিয়ে গেলেও শিগগিরই তাদের ক্লান্ত চোখ হয়ে যায়। অন্ধকার হয়ে সারা শরীর ভেঙে আসে, তারা ঘুমিয়ে পড়ে। আমরা টিনেজদের মধ্যে যেটা দেখি, তরুণ ছেলেমেয়েরা আমরা পড়াশোনা করতেছি, আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রোগ্রাম আমরা করে থাকি, যেটা হতে পারে ক্রীড়া প্রতিযোগিতা, তারপর বিভিন্ন আন্তর্জাতিক দিবসগুলোতে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। তো সেই অনুষ্ঠানগুলোর জন্য আমরা কি করি, মানসিক উত্তেজনার কারণে আমরা একটানা সেই অনুষ্ঠানটাকে নিয়ে কাজ করতে থাকি 1 মাস বা 10-15 দিন একটানা। সংগঠনগুলোতে কি হয়, এটা কিন্তু আমাদের নিজেদের চোখের সামনে, আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আসলে বা আন্তর্জাতিক দিবসগুলোতে কোনো কালচারাল কিছু করার জন্য, কোনো অনুষ্ঠান করার জন্য অনেক একসাথে অনেক কাজ করে সবাই মিলে, কিন্তু সেই কাজটা যখন, সেই প্রোগ্রামটা যখন শেষ হয়ে যায়, তখনই আমরা বাসায় গিয়ে নিজেদের সাজগোজ সব দূর করে ঘুমিয়ে পড়ি। আমাদের এই কর্মব্যস্ততাটা কিন্তু শুধুমাত্র অনুষ্ঠানের বেলায় থাকে। এখন একটা জিনিস কি, এখানে দুইটা জিনিসের পার্থক্য দেখাই আমি, কর্মসূচি, উৎসব। কর্মসূচিটা কি, কর্মসূচি কি উৎসব কি? কর্মসূচির ধারাবাহিক প্রক্রিয়া। দীর্ঘমেয়াদী। যেমন আমার স্কুলে আমার বার্ষিক পরীক্ষার জন্য আমি সারা বছর পড়ে যাব, পড়াশোনা করতে হবে, সেটা হচ্ছে আমার মানে পুরো 1 বছরের কর্মসূচি। কিন্তু আমার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হবে, সেখানে আমি কি কি কাজ করব, কোন কোন খেলায় অংশগ্রহণ করব, বা কিভাবে আমি সেখানে প্রোগ্রামটা সাজিয়ে তুলবো, সেটা হচ্ছে আমার ওই দিনটা হচ্ছে আমার উৎসব। সেই উৎসবের জন্য আমি কিন্তু অল্প কিছুদিনই কাজ করব। আর উৎসবের জন্য কিন্তু আমাদের উৎসব অনেক রঙিন হয়, কর্মসূচি কিন্তু রঙিন হয় না। রঙিন। তো সেই উৎসবটা, রঙিন উৎসবের জন্য আমাদের মন কি মানে খুবই, তখন আমাদের মানসিক তাড়না খুব বেশি থাকে, আমরা খুব প্রাণ চাঞ্চল্যের সাথে কাজগুলো করে যাই। তো তখন আমাদের তেমন ক্লান্তিও বোঝা যায় না কারোর মধ্যে। কিন্তু কর্মসূচির বেলায় আমরা খুব খামখেয়ালিপনায় কাজগুলো ফেলে রাখি, তাই আমাদের দেখা যায় যে সময়ের কাজ সময়ে না করতে পেরে আমরা পিছিয়ে পড়ি এবং আমাদের ফলাফলও বছর শেষে ভালো আসে না। তো এটা হচ্ছে কর্মসূচি আর উৎসবের মধ্যে পার্থক্য। আচ্ছা, হ্যাঁ, কর্মসূচি এবং কর্মসূচি, হ্যাঁ, উৎসব হলো খরগোশ, কর্মসূচি কচ্ছপ। আর কিছুক্ষণ আগে আমরা যে শ্রাবণীর যে প্রশ্নটা, যে ভৈরবের সংগঠনগুলোর অবস্থা কি, আমি এখানে একটু মিলাতে পারি যে আমরা ভৈরবের আমাদের সার্বিক সাংগঠনিক অবস্থা যে মানে উৎসবের মতো কর্মসূচি নির্ভর না। মানে ভৈরবের সংগঠনগুলো উৎসব, মানে ব্যক্তি কয়েকদিনের জন্য খুব ধুমধাম আয়োজন, এরপর সারা বছর ব্যাপী আমাদের কোনো কর্মসূচি থাকে না। আর কর্মসূচির মাধ্যমে যে সংগঠনগুলো এগিয়ে যাবে, সারা বছর যারা নানান কাজের মাধ্যমে এগিয়ে যাবে, সেই কাজটাই হবে টেকসই হবে, এবং মানে ওই কাজটা প্রকৃত সংগঠনের যে মানে রেজাল্ট, ফলাফল, সমাজে তার ইতিবাচক প্রভাবটা পড়বে। ঠিক আছে। এখন আমি আরেকটা মানে জরুরি বিষয় দিয়ে সেটা বুঝাচ্ছি। লেখক কিন্তু এই যে সংগঠনের সাথে স্বাস্থ্যহীনতার কথা বোঝাতে গিয়ে উনি বলছে, আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, বাংলাদেশের মতো, বাঙালিদের মতো এত স্বাস্থ্যহীন জাতি আর কোথাও দেখি নাই। যদিও আমি মনে করি স্বাস্থ্যের ব্যাপক পরিবর্তন হয়েছে, নাহলে আমাদের সভাপতি, তারপরে আমাদের উপদেষ্টা, আমি নিজে, তা আমরা তো এখন বেশ স্বাস্থ্যবান, তাই না? তো স্বাস্থ্যের কিছু উন্নতি হচ্ছে না তা না, মোটামুটি ভালো উন্নতি হচ্ছে আর না। আসলে বাঙালিদের অর্থনীতির সাথে তো স্বাস্থ্যের একটা ব্যাপার সম্পর্কিত। একটু আমরা আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, স্বাস্থ্যহীনতা। তো আমি আমাদের যে যারা সংগঠন মানে করে বা সংগঠন যারা করতে চায় বা এটা জানতে চায়, তাদের কাছে বলবো, সংগঠন এবং স্বাস্থ্যহীনতা, সংগঠনের সাথে স্বাস্থ্যহীনতা বা স্বাস্থ্যের যে দারুণ একটা যোগসূত্র আছে, এটা মনে হয় আজকে যারা শুনেছে তাদের কাছে অনেকটাই নতুন এবং ভিন্ন অভিজ্ঞতা হতে পারে আর কি। আর কোনো ইস্যু তোমার কাছে আছে? আমরা আর 15 মিনিটের মধ্যে শেষ করব আলোচনাটা। স্বাস্থ্যহীনতা নিয়ে যদি আমি একটু বলি, মানে বইয়ের বাইরে বলছি। হ্যাঁ হ্যাঁ, বইয়ের বাইরে বলো। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এতটাই স্বাস্থ্যবান যে সংগঠিত হয়ে কোনো কাজ করি না, নিজে নিজে সব করে ফেলি, এই দিকটাও কিন্তু আছে। হ্যাঁ, আমরা এতটাই। আবার আরেকটা জিনিস হচ্ছে যে মানসিক স্বাস্থ্য, এই দিক দিয়ে আমরা খুবই দুর্বল। আমাদের যে মানসিক চিন্তা ভাবনা,
আমরা মুখে বলি যে আমরা সবাই মিলে করব, সবাইকে করা উচিত, বা কেউ কেউ বলে স্বপ্ন দেখাই, কিন্তু স্বপ্ন পূরণ করতে গিয়ে বা যে যাকে স্বপ্ন দেখাইছে তাকে যে স্বপ্নটা পূরণ করাবে সেই ক্ষেত্রে কিন্তু পিছনে তার কোনো আর ভূমিকা থাকে না। এই দিক দিয়ে আমাদের মানসিক দুর্বলতা ঠিকই আছে কিন্তু। হ্যাঁ, আর ওই স্বাস্থ্যহীনতা নিয়ে লেখক তার গ্রন্থে আরেকটা জিনিস বলেছে যে সাংগঠনিক ব্যর্থতার মৌলিক কারণ হিসেবে বাঙালি স্বাস্থ্যহীনতার কথা বলেছেন। বাঙালির মতো এত খারাপ স্বাস্থ্যের মানুষ পৃথিবীর কোথাও দেখেনি। স্বাস্থ্যহীন মানুষ কোনো কিছু নিয়ে বেশি দিন লেগে থাকতে পারে না। দীর্ঘমেয়াদী যাত্রার জন্য সুস্বাস্থ্যের খুব প্রয়োজন। আমাদের স্বাস্থ্যহীনতার মূল কারণ হলো যে জাতি, মানে আমরা হলাম বেদ্যা জাতি হতে আমাদের উৎপত্তি, সেই জাতির শারীরিক ক্ষমতা সাধারণত কম ছিল। মৃদু ও বন্ধুভাবাপন্ন আবহাওয়া ও জাতীয় উদ্যোগের অভাব আমাদের স্বাস্থ্যহীনতার জন্য দায়ী। আমাদের স্বাস্থ্যহীনতার জন্য দায়ীটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাছাড়া আমাদের দেশে যেসব খেলাধুলা হয় সেগুলোর শারীরিক পরিশ্রম কম। আমরা কি লুডো খেলি, আমরা ক্যারাম বোর্ড খেলি, হ্যাঁ, তারপর আরো কি খেলা খেলি, সবাই অনলাইন গেম, আর এখন হলো মোবাইল নিয়ে খেলি। সুতরাং আমাদের ওই যে দাঁড়িয়ে বান্ধাও নাই, ক্রিকেটও নাই, ফুটবল তো হাওয়ায় মিলে যাচ্ছে। হ্যাঁ, শীতকালে কেবল কিছু ব্যাডমিন্টন হয়, তাও খুব সীমিত পরিসরে, সবাই খেলতে পারে না। সবার জন্য যে খেলা, মানে শারীরিক কসরতের খেলা, এই খেলাটা কিন্তু আমাদের নাই। এসব কারণে আমরা স্বাস্থ্যহীনতার মধ্যে পড়ে যাই আর কি। ঠিক আছে, ওকে। এরপর আর কোনো ইস্যু নিয়ে আমরা কি কথা বলবো না, এই আলোচনাগুলো দিয়ে শেষ করব? আরো অনেক বিষয় আছে আলোচনা করার মতো। তারপরও আমি বলবো যে একটু যদি কেউ বলো, বা প্রীতির কাছেও যদি আলোচনাটা থেকে থাকে, আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের রূপরেখা, আমাদের রাজনৈতিক সংগঠনের রূপরেখা এবং সংগঠনের উত্তরাধিকার, এই দুইটা বিষয় একটু অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে, আমরা 1 ঘন্টার উপর হয়ে গেছে, আমরা 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করতে পারলে ভালো হতো আর কি। আমাদের রাজনৈতিক সংগঠনের রূপরেখা, আজকাল এদেশে কেউ কোনো ব্যাপার নিয়ে কথা বলতে গেলে রাজনীতি নিয়ে 2-4 কথা বলেই। তো সব দেশের সংগঠনগুলোর সাফল্য নির্ভর করে সে দেশের জনসাধারণের প্রকৃতি ও মনোভঙ্গির সঙ্গে সেগুলো কতটা সঙ্গতিপূর্ণ হলো তার উপর। আমাদের দেশের সংগঠনগুলো আমেরিকার বা ফ্রান্সের রাষ্ট্রপতি কেন্দ্রিক কাঠামোর মতো নয়, ব্রিটেনের সংসদীয় গণতন্ত্র ধাঁচের। আমাদের দেশের ছোট বড় প্রতিটি সাংস্কৃতিক বা সামাজিক সংগঠনের দিকে তাকালে আমরা এর প্রমাণ পাই। দেখি কার্যকরী সংসদে থাকে বিরাট সংখ্যক সদস্য, সভাপতি একজন থাকে তো সহসভাপতি থাকে 5 জন, সাধারণ সম্পাদক একজন থাকে তো যুগ্ম সাধারণ সম্পাদক থাকে 2 বা 4 জন, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, এরপর যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক, সাধারণ যুগ্ম যুগ্ম সম্পাদক। তোমাদের কয়টা বন্ধু সবার কয়টা যুগ্ম? ও, তো আমাদের সভাপতির সাথে 2 জন সহসভাপতি আছে, আর সাধারণ সম্পাদকের সাথে 2 জন আছে না? আচ্ছা, ঠিক আছে। এমনি হাজার কত লাখ যে আছে তার সীমা নেই। যেখানে পদ ভাবে আমি দেব, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। অবস্থাটা হয়ে পড়ে পুরোপুরি অরাজক। এখানে সবাই যা বুঝে তা একটাই, দ্বন্দ্ব আর কোন্দল। কাজ মাত্র মনে প্রাণে কয়েকজন করে দেখায়, আর বাকিরা তাদের বোকা ভেবে কর্মশেষে তাদের সংগঠন থেকে বাহির করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকে। আমাদের সংগঠনগুলো বাঁচাতে হলে ভেতরাকার যোগ্য, উদ্যমশীল, আত্মোৎসর্গিত ওই ব্যক্তি প্রতিভাদের বাঁচাতেই হবে। সেটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের দেখতে হবে যে কারা সমবেতভাবে কাজ করে যাচ্ছে বছরব্যাপী, তার উপর অর্পিত সকল দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। আর শুধু তার উপর দায়িত্ব কেন, সে আশেপাশের মানুষ, বাকি কর্মীদেরও সাহায্য সহযোগিতা করবে। কিন্তু এটা কি হয়? আসলে হয় না। যারা কাজ করে তাদের পেছন থেকে দেখে কয়েকজন দেখে হাসে, ব্যঙ্গ করে বলে কর কর, করার পর তোরাই বুঝবি যে তোরা কি করলি। আর তাদের যখন সংগঠন থেকে বের করে দেওয়া হয়, তখন যাদের বের করে দেওয়া হয় তারা বাড়িতে গিয়ে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে যে আর কখনো আমরা সংগঠন করব না। সংগঠন করে আমরা কি পেলাম? কিছুই তো পেলাম না। যা পেলাম তা আসলে পাওয়ার ছিল না। এই হচ্ছে আমাদের রাজনৈতিক সংগঠনের রূপরেখা। এখন আমাদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর রূপরেখা নিয়ে আমি কিছু বলবো। আমাদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাষ্ট্রপতি পদ্ধতির আদর্শের সভাপতি ভিত্তিক করে গড়ে তুলতে পারলে। আচ্ছা, ওইটা নিয়ে একটু বলি, রাজনৈতিক সংগঠন নিয়ে একটু বলি। আমাদের সমাজে আছে না এরকম, যখন দল ছেড়ে দেয় তখন ওই দল যে করে আসছিল কোনো এক সময় সেটা প্রমাণই পাওয়া যায় না। আবার যখন ওই দলে ফিরে যায়, আবার যেই দল রেখে আসছে তার সাথে তার কোনো যোগসূত্র আছে, মানে প্রমাণই মেলে না। এমন ভাবে বলে
মানে লাজ লজ্জাহীনভাবে, শুনতেও লজ্জা লাগে এরকম ভাবে কিন্তু ব্যাখ্যাগুলা দেয়। এবং রাজনীতি করে 10তলা 5তলা বিল্ডিং এর মালিক হয়েছে, বা বৈষয়িক ব্যাপক পরিবর্তন হয়েছে, পরিবারের অনেক সদস্যের চাকরি হয়েছে, তারপরে গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, এমন লোকদের বলতে শুনি রাজনীতি করে কি পেলাম, জেল জুলুম ছাড়া তো কিছুই পেলাম না, কারা নির্যাতিত জননেতা। ঠিক আছে, এটা কিন্তু এখনো আমাদের সমাজের মধ্যে বিদ্যমান, রাজনীতির ক্ষেত্রে বললাম, সেটা সামাজিক সংগঠনের কিন্তু একই চরিত্র। বলো তুমি পরে। এই অভ্যন্তরীণ নৈরাজ্যকে আমাদের এড়াতে হবে। তো আমি যা বলছিলাম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর রূপরেখা হতে পারে রাষ্ট্রপতি পদ্ধতির আদর্শে, যেটা সভাপতি ওই পদ্ধতিতে নির্বাচন করা যেতে পারে। যেমন এটি 2 দফায় নির্বাচন করা যেতে পারে। প্রথম ধাপে যে কেউ সভাপতির জন্য মনোনয়নপত্র নিতে পারে। সেখানে কর্মীদের 51 ভোটে, ন্যূনতম 51 ভোটে সেটা নির্বাচিত করা হবে যে কে সভাপতি হবে। তারপর সেখান থেকে 2 জনকে নির্বাচিত করা হলো। তারপর দ্বিতীয় ধাপে সেই 2 জনের মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা হবে। এভাবে যদি একজনকে সভাপতি হিসেবে গণ্য করা হয়, নির্বাচিত করা হয়, তাহলে সে কি করবে, তার সারা বছর এবং তার সময়কালটা একদম নির্ধারিত থাকুক, তাহলে সেই সময়টা অবধি সে ভালোভাবে তার কাজগুলো করার চেষ্টা করবে, যথাযথ যোগ্যতাটা প্রমাণ করার চেষ্টা করবে, এবং সকলকে তার ছায়ায় খুব ভালোভাবে নিয়মানুবর্তিতার মাধ্যমে সংগঠনটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবে। যদি এভাবে হয়, আমাদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর রূপরেখা এমন হয়, তাহলে অবশ্যই সংগঠনগুলো টিকে থাকবে এবং ভালোভাবে চলতে থাকবে। তো শেষ কথাটা হচ্ছে সংগঠনের উত্তরাধিকার। আমাদের দেশের সংগঠনগুলো কিভাবে শেষ হয়ে যায়? উত্তরাধিকারীর অভাবে। সংগঠন গড়ে তোলা তো অনেক কঠিন, তবুও সেটা মরে যায় উত্তরাধিকারী পাওয়া যায় না বলে। অনেকের মতে সংগঠকের প্রতিষ্ঠাতারা তাদের উত্তরাধিকারী গড়ে তোলার ব্যাপারে আগ্রহী নন, তাই এদের পাওয়া যায় না। কিন্তু কথাটি যথাযথ নয়। সংগঠনের প্রতিষ্ঠাতা কেন চাইবেন তার জীবনকে তিলে তিলে নিঃশেষ করে গড়ে তোলা সংগঠনটি তার মৃত্যুর সাথে নিশ্চিহ্ন হয়ে যাক? সংগঠন তো তার সন্তানের মতো, গ্ল্যাডিয়েটরদের মতো জীবনের সঙ্গে রক্তাক্ত সংগ্রাম করে চারপাশকে উথাল পাথাল করে একটি সংগঠন তাদের ছিনিয়ে আনতে হয় চারপাশের বিরুদ্ধ পৃথিবীর হাত থেকে। যোগ্য উত্তরাধিকারীদের অভাবে হারিয়ে যাচ্ছে অনেক সংগঠন। উত্তরাধিকারী খুঁজে বের করার জন্য প্রতিষ্ঠাতার যথাযথ উদ্যোগ নিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। গুড। এখানের মধ্যে কয়েকটা কথা আছে, যেমন ধরো আমি মানে লেখক এক জায়গায় বলেছে যে আমাদের যে প্রবণতা, সেই প্রবণতা হলো বিচার মানি তালগাছটা আমার, বিচার মানি তালগাছটা আমার। আমরা এই প্রবাদটা তো বুঝে না আমার বাঙালিদের মধ্যে, এরকম তো নাই। তো বিচার আমি মানি, বাট তালগাছটা আমার, এইরকম প্রবণতা কিন্তু আমাদের মধ্যে আছে। সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে, সমাজ কাঠামোর ক্ষেত্রে আমাদের মধ্যে প্রবণতাটা আছে। ওই জায়গার মধ্যে যে তুমি করলা, ওই উত্তরাধিকার নিয়ে কথা বললা, তো উত্তরাধিকার নিয়ে কি হয়, এই জায়গার মধ্যে বলা আছে যে উত্তরাধিকার সংকটকে আমাদের সংগঠনের সবচেয়ে মারাত্মক সংকট বলে অভিহিত করেন। তিনি বলেন সংগঠনগুলোর স্থায়িত্বের সবচেয়ে বড় অন্তরায় এই কারণটি। আগে বলেছি, এই দেশে সংগঠন গড়ে তোলাটাই একটা অসাধ্য ব্যাপার। মাঝারি শক্তির মানুষ দিয়ে এ সম্ভব হয় না। এদেশে কেউ নিজেকে কারো চেয়ে কম মনে করে না। তাদের সমকক্ষ বা সামান্য বেশি ক্ষমতা সম্পন্ন একজন মানুষ কোনো কিছু তৈরি করে তাদের উপর কর্তৃত্ব ফলাবে, এটা তারা মেনে নেয় না। তাই সবাই মিলে তাকে ধ্বংস করে ফেলে। এই জন্য এই দেশের অধিকাংশ সংগঠন মুকুলিত হতেই ঝরে যায়। মানে আমাদের বহু সংগঠন আছে, কয়েকদিনের জন্য আমরা যদি দেখি সূচনাটা খুবই সুন্দর, এবং সূচনার জাগরণটা একদম চোখে পড়ার মতো, খুবই আওয়াজ হয়, এবং পরপর কিছু কর্মসূচি এত গতিসম্পন্ন হয়, কিন্তু একটা সময়ের পরে সেটা স্থবির হয়ে পড়ে। যতদিন যায় স্থবিরতার মাত্রা বাড়তে থাকে, আমার একটা সময়ের পরে সংগঠনটা টিকে না। আবার সংগঠন টিকলেও সেটা সভাপতি, সাধারণ সম্পাদক নির্ভর সংগঠন হয়ে যায়। একজন বা ওই সংগঠনে আমরা একজন বা দুজনকে চিনতে পারি। কারণটা কি? ওই কারণটা উত্তরাধিকার সংকট। মানে কেউ তার পরবর্তী নেতৃত্ব প্রতিষ্ঠা করে যেতে চায় না।
মানে অনেকে মনে করে আমি না থাকলে মানে আমার সৃষ্টি থাকা দরকার নাই, দরকার বা মানে ওই যিনি যোগ্য ওই ব্যক্তিটা সরে গেলে বুঝুক তার শূন্যতাটা কত বড়। এটা বোঝানোর জন্য অনেকে তার যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে যেতে আগ্রহী নেই। কারণে অনেক সংগঠন আমাদের সমাজ কাঠামোতে, আমাদের চারপাশে কিন্তু এরকম বহু ঘটনা আছে। 1 বছর 2 বছর খুব ভালো নেতৃত্ব দিয়েছে, এই সংগঠনগুলো টিকে থাকলে গরিবের জন্য খুব ভালো হতো, এখানে অনেক ইতিবাচক কাজ হতো, কিন্তু নেতৃত্বের অভাবে পরবর্তীতে এক সময়কার নাম করা সংগঠনগুলো আজকে কিন্তু আমরা খুব দেখি না, দেখলেও 1-2টা অনুষ্ঠান নির্ভর কার্যক্রম আমরা দেখতে পাই। তো এই লেখার সাথে প্রতিটা লাইনের সাথে আমরা আমাদের নিজেদের মিল পাই, আমি আমার মিল পাই। আমি এখানে নিজেকে শুদ্ধ মানব, শুদ্ধ সংগঠক দাবি করছি না, মানে আমার অনেক মন্দ দিক আমি এই বইটির সাথে খুঁজে পাই। আমি আমার বৈশিষ্ট্যের অনেক দিক, আমি লজ্জিত হয়েছি যখন আমি বইটা পড়ি যে আমিও তো কিছু কিছু ক্ষেত্রে আমার ভাবনা তো এরকম। তো যাই হোক, ভাবনা যেমনই থাক, আমি যখন বইটা পড়েছি আমার মধ্যে যদি পরিবর্তন আসে তাহলে এই বই পড়ার সার্থকতা বা গুরুত্বটা আমরা বুঝতে পারবো। তো আমার মনে হয় এই বইয়ের যে মূল বিষয়গুলো আমরা আলোচনা করেছি, হয়তো আরও আলোচনা করার সুযোগ ছিল। আমরা আগেই বলেছি এই বইটি একজন যোগ্য সংগঠক, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ স্যার উৎসর্গ করেছেন। তো আমরা যারা সংগঠন বুঝতে চেষ্টা করি এবং সংগঠন করি তাদের জন্য এই বইটি অনেক গুরুত্ব বহন করে। আমরা আমাদের পাঠক, আমাদের বন্ধু এবং যারা অনলাইনে দেখছেন প্রত্যেকে অনুরোধ করব আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের সংগঠন ও বাঙালি এই বইটি পড়ে নিতে পারেন, তাহলে নিজের ত্রুটি, সমাজের ত্রুটি সব কিছুই আমরা উপলব্ধি করতে পারবো আর কি। তো বিশ্ব সাহিত্য কেন্দ্র নিয়ে আমি মনে করি আর 2-1টা বিষয় হওয়া উচিত, যেটা বিশ্ব সাহিত্য কেন্দ্রটা আমাদের তরুণ প্রজন্ম এবং ভ্রাম্যমাণ পাঠাগার আমাদের তরুণ প্রজন্মরা খুব কাছ থেকে দেখে, চিনে, জানে, সেই বিষয়ে একটু আলোচনা হতে পারে। বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠার প্রসঙ্গে আব্দুল্লাহ আবু সাঈদ স্যার কী বলেছেন আমরা একটু শুনে নিতে পারি। উনি বলেছেন, দেশের সার্বিক অবক্ষয় সম্ভাবনাহীনতার ভেতরে সীমিত সংখ্যায় হলেও উচ্চ মূল্যবোধ সম্পন্ন এবং পরিপূর্ণ মানুষ বিকশিত হওয়ার পরিবেশ উপহার দেওয়া যায়, সেই উদ্দেশ্যে নিয়ে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র গড়ে তুলতে চেষ্টা করি। একজন মানুষ যাতে জ্ঞানের বিভিন্ন শাখায় অধ্যয়ন, মূল্যবোধের চর্চা এবং মানব সভ্যতার যা কিছু শ্রেয় ও মহান তার ভেতর দিয়ে পরিপূর্ণ মনুষ্যত্ব সম্পন্ন হয়ে বেড়ে উঠতে পারে, আমরা এখানে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। কাজেই আমাদের এই প্রতিষ্ঠানটি একটি প্রাণহীন, কৃত্রিম, গতানুগতিক প্রতিষ্ঠান নয়, এটি একটি সর্বাঙ্গীন জীবন পরিবেশ। মানে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা উনি কেন করলো, এর উদ্দেশ্য কি, এই প্রসঙ্গে উনি কথাটা বললেন। শেষ কথাটা আমার তো গা শিরে উঠছে। কাজেই আমাদের এই প্রতিষ্ঠানটি একটি প্রাণহীন, কৃত্রিম, গতানুগতিক প্রতিষ্ঠান নয়, এটি একটি সর্বাঙ্গীন জীবন পরিবেশ। মানে কত চমৎকার বাংলা, চমৎকার বিষয় এখানে উল্লেখ আছে। আর 1998 সালে ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রমটা শুরু হয়, এই তথ্যটাও জেনে রাখা ভালো। আর পুরো বইয়ের মধ্যে একটা বিষয় আমার খুব ভালো লাগছে, স্যার এক জায়গায় আমাদের সাংগঠনিক দুর্বলতা বোঝাতে গিয়ে বলেছেন যে মানে আমাদের মধ্যে কান্না করার একটা প্রবণতা আছে, যে হ্যাঁ, মানে বাঙালি সাংগঠনিক দুর্বলতার বেশ কিছু কারণের মধ্যে একটি হলো কান্না। উনি কান্নাকে দেখিয়েছেন। এখানে তিনি বলেছেন আমরা বাঙালিরা শুধু মানে কাঁদতে জানি, যা আমাদের মনকে দুর্বল করে দেয়। কাঁদলে আমাদের মনকে দুর্বল করে দেয়, আমাদের অক্ষমতা আমাদের জীবনের প্রায় প্রতিটি জায়গায় ব্যর্থ করে দিয়েছে। পরের ভালো দেখলে তাই আমরা কষ্ট পাই, বিষণ্ণ হয়ে পড়ি। মানে পরের ভালো দেখলে আমরা কষ্ট পাই, বিষণ্ণ হই। আমাদের সবচেয়ে বেশি সময় কাটে কিন্তু অন্যের ভালো হয়ে যাচ্ছে কিনা সেটা ভেবে। আমরা পরশ্রী কাতরতা এবং অন্যের ভালোটা আমরা মোটেও সহ্য করতে পারি না। এই হলো, আমি মনে করি আমার 2-1টা বিষয় ছিল, এটা আমি বললাম। আর হলো, তো ঠিক আছে, এরপরে যদি তোমরা মনে করো বিশেষ কোনো দিক বাদ আছে তাহলে বলতে পারো। আরেকটা ব্যাপার, এটা সম্ভবত ইবাদ আলোচনা করেছি। স্কুলের আলোচনাটা কি করলো? স্কুলের যে ওই যে সাইকেল ভ্রমণে গিয়ে তুমি ইবাদ করেছো, ওই জায়গার মধ্যে আমাদের পরশ্রী কাতরতা সম্পর্কে এবং আমাদের নিজেদের মানে দুর্বলতা সম্পর্কে বোঝাতে গিয়ে স্যার একটা জিনিস বললেন
যে একজন শিক্ষক স্কুলের মধ্যে তার ছাত্রদের মুখের মধ্যে কাছে নিয়ে গন্ধ শুকত, কার মুখে গন্ধ বের হয়, সিগারেটের গন্ধ পাওয়া যায় কিনা কোনো ছাত্রের মুখে। যে ছাত্রের মুখে সিগারেটের গন্ধ পাওয়া যেত তার পকেটে হাত দিত, দেখো সিগারেট আছে কিনা। সে সিগারেট পেলে সিগারেট বের করতো, বের করে তাকে তিরস্কৃত করতো। তো উনি সিগারেটগুলো জমায়ে নিয়ে স্কুলের বারান্দায় বসে পার পর পা তুলে ওই সিগারেটগুলো টানতেন। মানে ওই শিক্ষকের একটুকু মূল্যবোধ নাই যে সিগারেটগুলো ছাত্রের পকেট থেকে আনা, তার জন্য উনি তাকে শাস্তি দিয়ে আসছেন, এবং তার এই লজ্জাবোধটুকুই নাই, উনি ওই আবার স্কুলের বারান্দায় বসে সে সিগারেট খাচ্ছেন। আমার কাছে এই উদাহরণটাও আমার বাঙালি চরিত্র এবং আমাদের সাংগঠনিক দুর্বলতা প্রকাশের একটা বড় খণ্ডচিত্র বলে আমি মনে করি আর কি। যাই হোক, এরপরও আমাদের সেক্রেটারি প্রিয়াঙ্কা আছে, সভাপতি ইকরাম বক্স আছে, তারপর আমাদের যে পাঠচক্র যার মাধ্যমে এগিয়ে যাবে বলে আমরা আশা করছি, আমাদের রিফাত, আমাদের পাঠচক্র উপদেশক দিয়া, তারপর ইবাদ আলোচনা করলো, আমাদের যন্ত্র যেটা আমাদের টেকনিক্যাল সাইডটা দেখছে আমাদের সহসভাপতি নাহিদ হুসাইন সবসময় দেখে, আরও অনেক মানুষ এর সাথে সম্পর্কিত ছিল। তো আমি একটু আলোচনা শেষ করব, তার আগে আমি ইকরাম বক্সকে বলবো সভাপতি হিসেবে তার যদি কিছু বলার থাকে একটু যদি শেয়ার করে আমাদের সাথে। ধন্যবাদ রিফাতকে, শুরুতেই ধন্যবাদ জানাই। আসলে সমস্ত বিশ্ব করোনা মহামারীতে আক্রান্তর মধ্যে এই যে নতুন একটি পদ অনলাইন ভিত্তিক পাঠচক্রকে চালিয়ে নেওয়া, এই উদ্যোগটা সে গ্রহণ করেছেন এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে এটি সফল হচ্ছে। আজকে যার বইটি নিয়ে আমরা আলোচনা করতেছি, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার, মানে ওনাকে নিয়েও আমরা কিন্তু 2016 সালে একটা পাঠচক্র করেছিলাম। আমাদের ওই পাঠচক্রটির ছিল, মানে বিষয়বস্তু ছিল আলোকিত মানুষ। তুমি কাকে তোমার মতো করে আলোকিত মানুষ ভাবো, ওইরকম আলোচনা। ওইখানে আমরা আমাদের প্রয়াত পলান সরকারকে নিয়ে আলোচনা করেছিলাম, অধ্যাপক আব্দুল্লাহ সাইদ স্যারকে নিয়ে আলোচনা করেছিলাম, বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা করা হয়েছিল এবং বিভিন্ন গুণীজনদেরকে আমি আলোচনা করেছিলাম। ওই সময় অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে নিয়ে আলোচনাটি করেছিলাম আমি। তো ওনার তো হলো প্রথম স্লোগান, মানে উনি যেই অন্বেষণ নিয়ে এখনো ঘুরতেছেন, আলোকিত মানুষ চাই। ওইখানে আমি একটি ওনার সম্বন্ধে পড়তে গিয়ে পড়েছিলাম আলোকিত মানুষ, অর্থাৎ আলোর প্রথম বহির প্রকাশটা কোথা থেকে হলো। আদিম যুগে মানুষ আগুন দিয়েই প্রথম কিন্তু আলোর আবিষ্কারটা করতে পারলেন। তো ওনারও ইচ্ছা প্রতিটা মানুষের মধ্যে একটা সচেতন বোধ, আগুন ধরিয়ে দেওয়া, যেখানে মানে জবাবদিহিতামূলক থাকবে, মাথা নত করবে না, প্লাস একটা একটা সুসংগঠন এবং একটা সঠিক পরিচালিত রাষ্ট্র তৈরি হওয়ার ক্ষেত্রে কিছু তরুণের ভিতরে আগুন থাকবে। এই আগুনটা মাথা নত করবে না, অন্যায় দেখলে পোড়াই দিবে এবং সত্যকে প্রতিষ্ঠিত করবে। এরকম একজন লেখকের লেখা হলো আজকের এই বই সংগঠন বাঙালি। তো এখানে এই বইটা আসলে এত স্বল্প পরিসরে মানে আলোচনা করে শেষ করা যাবে না, আর আবু সাইদ স্যারকে নিয়ে আলোচনা করলে এত স্বল্প পরিসরে হবে না। এখানে উনি যথেষ্টভাবে উল্লেখ করেছেন সংগঠন নিয়ে। আমার কাছে একটা ব্যাপার খুব মানে ভালো লাগছেন, যেটা ইতিপূর্বে প্রীতির আলোচনা আমরা পাইছিলাম, যে আমরা যখন মানে ক্ষমতায় যেতে চাই তখন বলি ব্যক্তি থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, কিন্তু যখনই আমরা ক্ষমতায় যাই তখন কিন্তু আমাদের এই আমলটা থাকে না, আমলটা পরিবর্তন হয়ে উল্টা হয়ে যায়। ব্যক্তি থেকে দেশ থেকে দল বড় হয়, দল থেকে ব্যক্তি বড় হয়ে যায়। এই যে আত্মকেন্দ্রিক, সবকিছু আত্মকেন্দ্রিক, আমি বড় হব, সংগঠনটা আমি ছাড়া চলবে না, এই যে মনোভাব, এই ব্যাপারগুলি এখানে উনি যথেষ্ট মানে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আমরা যারা সংগঠন করি, সুমন ভাই মাঝে মধ্যেই বলেন নিজের খেয়ে বনের মশ তাড়ানো, তো এই মানসিকতা যদি কারোর মধ্যে ছিটে ফোটাও থাকে, তাহলে আজকের এই লাইভের মাধ্যমে এই মুহূর্তে যারা দেখছেন আমি সবাইকে অনুরোধ করব, শুধু আলোচনা না, সবাই একটুখানি কষ্ট করে হলেও মুদ্রিত বই তো পড়বেন। মুদ্রিত বই যাদের কাছে আছে, না হলে পিডিএফ পাওয়া যায়, পিডিএফ পড়ে হলেও অন্ততপক্ষে যারা সংগঠন করি এবং আমরা বিভিন্ন মানে ব্যানার ফেস্টনে নিজেকে রাখতে চাই, অন্ততপক্ষে থাকবো সবাই। সংগঠন করাটা তো আর কোনো অন্যায় না, সংগঠন তো করতেই হবে, কিন্তু সংগঠন করার মধ্যে যেন ওই শুদ্ধ চর্চাটা থাকে, মানে এই আহ্বান জানালাম। এবং আজকে স্যার জীবিত আছেন, আমরা একজন এত বড় জীবিত লেখকের বই আলোচনা করতে পারলাম, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের। এই মুহূর্তে যারা দেখতেছেন এবং যারা এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন, আমি সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, আমরা তো সভাপতির প্রতিক্রিয়া শুনেছি
যেহেতু এটা আমাদের আড্ডার মতো, সুতরাং নিয়ম নীতিটাও বড় না। আমরা এখন সাধারণ সম্পাদকের একটু প্রতিক্রিয়া শুনবো। তার আগে কয়েকজনের কমেন্ট একটু পড়া উচিত বলে আমি মনে করি। যদিও এর মধ্যে মাহমুদা তমা আমাদের প্রিয় কর্মী, সাথে আছি হৃদয় সাহা। হৃদয় সাহা সম্ভবত নরসিংদী বন্ধুসভার সাধারণ সম্পাদক। বইটি খুবই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দক্ষতা অর্জনের ক্ষেত্রে। অবশ্যই হৃদয়, বইটি অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা করব তোমরাও যদি এই বইটির উপরে পাঠ্যক্রম না করে থাকো, তোমরা করলে আমার মনে হয় যে ভালো হবে। মাহমুদা তোমার আরেকটি কমেন্ট আছে, বাহ কি সুন্দর আয়োজন। নাজির আহমেদ আমাদের একজন সংবাদকর্মী, সবার জন্য শুভকামনা। তারপরে মনিরুজ্জামান মুন্না ভাই একজন ব্যাংকার, একজন ভালো সংগঠক, আমাদের সাথেও আছেন। চেনা আসর নতুনভাবে উপস্থাপনা, ধন্যবাদ। অফিস থেকে ফেরার পথে গাড়িতে বসে উপভোগ করছি, ধন্যবাদ। তারপরে জীবন নামে একজন লিখেছেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার পক্ষ থেকে শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, আপনারা দেখছেন। মাসুক আহমেদ অনেক লিখেছেন, সবার জন্য শুভকামনা। সিনথিয়া মোল্লাও একটা কমেন্ট করেছেন, আমি ইংলিশ পড়তে পারি না, ইংলিশে বাংলা পড়তে পারি না। রাজীব কুমার সরকার খুবই স্মার্ট বয় এবং আমাদের খুবই আস্থার মানুষ, কটিয়াদির, প্রাণবন্ত, চালিয়ে যান। হৃদয় শাহ একটা করেছেন, ওষুধি বন্ধুসভাতে দেখছি, ভালো লাগছে। প্রথম আলো বন্ধুসভা জিনাইদহ থেকে লিখছে, অসাধারণ আয়োজন। নিজামুল হক যুক্ত হলাম। পাবেল আহমেদ ভৈরব বন্ধুসভার সদস্য হিসেবে দেখছি, কালিকা প্রসাদ থেকে। আসিফ আলী শ্রাবণীর ভৈরবের সংগঠনগুলোর সাংগঠনিক অবস্থা এবং শক্তি সম্পর্কে জানার আগ্রহ আছে, আমরা তার প্রশ্নের জবাব দিয়েছি। সন্দীপ পাল, জয়তো পাঠচক্র। আরাফাত ভূঁইয়া আমাদের সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা, জয়তো বন্ধুসভা, জয়তো পাঠচক্র। সিদ্ধাতুল রশিদ পিয়াল আমাদের বর্তমান সহসভাপতি, জ্ঞানের আসর। মহিমা মেধা আমাদের একজন পাঠাগার সম্পাদক, তোমার পাঠাগার নিশ্চয়ই সমৃদ্ধ হবে, জয়তো ভৈরব বন্ধুসভা। আলামিন তুষার আমাদের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সহসভাপতি, প্রাণের পাঠচক্র। মহিমা মেধার আরেকটি কমেন্ট আছে, জ্ঞান আহরণের আসর, আমাদের পাঠচক্র। জান্নাতুল মিশু আমাদের সাহিত্য সম্পাদক লিখেছে, জাতি হিসেবে আমাদের আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতাকে তুলে ধরেছেন আব্দুল্লাহ আবু সাইদ স্যার। অবশ্যই সে আলোচনাই হয়েছে। লোবনা হক আমাদের উপদেষ্টা, খুবই তার মাধ্যমে আমাদের পাঠচক্র সমৃদ্ধ হতো। আমি আর আমার মেয়ে কম্বলের নিচে বসে আলোচনা শুনছি, গঠনমূলক আলোচনা, ভীষণ ভালো লাগছে। জয়তো বন্ধুসভা, জয়তো পাঠচক্র। ম্যাডাম, আপনার শূন্যতা অনুভব করছি, নিশ্চয়ই সবকিছু স্বাভাবিক হলে আপনাকে আমরা স্বাভাবিকভাবে পাবো। আমাদের পাঠচক্র সম্পাদকও বসে বসে একটা কমেন্ট করে বসেছেন। আমাদের নিয়মিত আমাদের সাধারণ সম্পাদকও একটা কমেন্ট করেছেন, আমাদের নিয়মিত আয়োজন পাঠচক্র ডরিনা নদী করেছেন। মহিমা মেদার আরেকটা আছে, না পড়লাম। সামিয়া সিদ্দিকী আমাদের নারী বিষয়ক সম্পাদক, পাঠচক্র ভৈরব বন্ধুসভার প্রাণ। অনেকদিন পর আবার পাঠচক্র হচ্ছে, জয়তো ভৈরব বন্ধুসভা। সামিয়াকে অনেক ধন্যবাদ। আসাদুজ্জামান সুয়েল আমাদের উপদেষ্টা, একই সঙ্গে সাবেক সভাপতি। আহা, শুরু হলো পাঠের আসর। জান্নাতুল মিশর একটি কমেন্ট আছে, একদম সাংগঠনিক প্রতারক এমন অনেক আছে, জাস্ট একটা ট্যাগ লাগানো যাদের উদ্দেশ্যে, যাক গুড। জান্নাতুল প্রীতি, পাঠের আসর পাঠচক্র। জান্নাতুল মিশর আরেকটি আছে, সমাজ সংস্কারক, সাহিত্যিক, শিক্ষাবিদ, সুভক্ত আব্দুল আবু সাইদ স্যার। অবশ্যই। এম এ সাইফ রহমান, জয়তো বন্ধুসভা। আরাফাত ভূঁইয়ার আরেকটা আছে, 2021-এর প্রথম পাঠচক্র শুরুটা দারুণ হয়েছে। কি লিখছে কে? তোরসা আমাদের মানব কল্যাণ সম্পাদক। তোরসার নামটা খুবই সুন্দর কিন্তু কঠিন, আমি পড়তে পারি নাই, চোখেও কম দেখি। জয়তো বড় বন্ধুসভা। ওয়াহিদা আমিন পলি, যার ঘরে বসে আমরা আজকে আসরটি করছি, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। যদিও চা পাঠানোর কথা ছিল, তার কোনো লোক প্রতিনিধি চা নিয়ে আসে নাই। মিস করছি দলগতভাবে পাঠচক্র করা। প্রযুক্তির মাধ্যমে পাঠচক্র হচ্ছে, কিন্তু মুদ্রিত বইয়ের দলগত পাঠ ও বিশ্লেষণের যে দলগত ধারা বা নানা মত ও বিশ্লেষণ ভীষণ মিস করছি। আশায় আছি দ্রুত এর স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। অবশ্যই পলিকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, তার মাধ্যমে আমাদের ভৈরব বন্ধুসভার অনেক আয়োজন মাত্রা পায়, তাকে অবশ্যই আমরা পাঠচক্রে যুক্ত করব। আরও অনেক কমেন্ট আছে, সেগুলো আমাদের আসছে না। প্রত্যেককে যারা কমেন্ট করেছে, করে নাই, যারা শুনেছে, প্রত্যেককে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। শেষ করবার আগে আমরা আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কাকে বলবো একটু কথা বলে। হ্যাঁ, একটু যদি প্রতিক্রিয়া দাও। ধন্যবাদ সুমন ভাই। আর আসলেই মানে আমাদের 2021 বছরের প্রথম পাঠচক্র সংগঠন ও বাঙালি
মানে এতটাই ভালো হয়েছে যে এই বছরটা আমরা নিজেরও সংগঠনকে কিভাবে লালন করব অনেক কিছু শিখেছি, নিজের মধ্যে লালন করব। আর অবশ্যই মানে সব সংগঠনের সবাই বইটি পড়বেন। তাছাড়া আমাদের যে কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ থেকেও বইটি পড়ার জন্য আহ্বান করা হয়েছিল গত বছর, আমরা এই বছর করছি। সবাই বইটি পড়বেন, যাদের সংগঠন মানুষ যারা, তো তাদের নিজেদের যেই ত্রুটি বা ভালো দিক সবই খুঁজে পাবেন, ভালো লাগবে। আরেকটি কথা হচ্ছে আমাদের কেন্দ্রীয় বন্ধুসভা থেকে একটি আহ্বান করা হয়েছে পথ শিশুদের নিয়ে পিঠা উৎসব করার জন্যে। শীতকালে আসলে আমরা সবাই পিঠা খাই, কিন্তু যারা সুবিধা বঞ্চিত শিশু তারা হয়তো বা মানে নানান পিঠার স্বাদ পায় না। তো আমরা এবার ভৈরব বন্ধুসভা থেকেও এই আয়োজনটি করব 22 তারিখ শুক্রবার। আর অবশ্যই সবাই সাথে থাকবেন। আমরা 130 জনকে নিয়ে এই আয়োজনটি করব। তাছাড়া হচ্ছে 5টি করে পিঠার আইটেম সবাইকে খাওয়ানো হবে। আর আশা করি আয়োজনটি খুব ভালো হবে। আর শেষ কথা হচ্ছে বই পড়বেন, ভালো থাকবেন, নিজের মন মানসিকতা ঠিক রাখবেন বই পড়ার মাধ্যমে। প্রিয়াঙ্কার পিঠা উৎসবের অপেক্ষায় আছি। আমরা শেষ করার আগে আবারও একটু ধন্যবাদ দিতে চাই যারা নেপথ্য থেকে কাজ করছে, নাহিদ এবং আমাদের খুদে কর্মী সামিরও নানানভাবে সহযোগিতা করছে, তার জন্য অনেক ধন্যবাদ। পাঠচক্র সম্পাদক রিফাতের পরবর্তী আয়োজন আমরা কখন পাবো বা কোন বইয়ের উপর পাবো, যদি কিছু বলার থাকে বলতে পারো, এবং এই নিয়ে যদি তোমার কোনো আলোচনা থাকে। আমি আগে আমাদের আজকের যে আলোচনা হয়েছে সেটা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম যে আজকে আমাদের যে বইটা ছিল সংগঠন ও বাঙালি, যেহেতু এটা আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটি আলোচনা ধর্মী একটা বই, যেখানে উনি বাঙালিরা কেন সংগঠনে দুর্বল সেটা নিয়ে ব্যক্তিগত একটা মানে আলোচনা করে গেছেন, ধাপে ধাপে বিভিন্ন পয়েন্ট দেখিয়ে গেছেন। তাই যখন এই বইটি নিয়ে আলোচনা পাঠচক্র করার কথা মাথায় আসে, তখন কিন্তু নিজের মধ্যে একটা ভয় কাজ করছিল, কারণ বইটা কিন্তু অনেক উচ্চ মানের এবং বইটার ওইভাবে আলোচনা করা যাবে কিনা। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি সফল, কারণ বইটা খুবই সুন্দরভাবে আলোচনা করতে আমি সর্বাত্মকভাবে আমি সহযোগিতা পেয়েছি আমাদের উপদেষ্টা সুমন ভাইয়ের, এবং সেই কারণে বইটি আমাদের সকলের জন্যই অনেক বেশি বোধগম্য হয়ে গেছে। এবং সেটা যারা অনলাইনের মাধ্যমে দেখেছেন ওনারাও কমেন্টের মাধ্যমে সেই বিষয়টা জানিয়ে দিয়েছেন। তো আজকের আলোচনা তো আমাদের শেষ হচ্ছে, কিন্তু পাঠচক্র থেমে থাকবে না। নতুন বছরে নতুন করে এগিয়ে যাবে আমাদের ভৈরব বন্ধু সবার পাঠচক্র। হয়তোবা এখনও পরিবেশ স্বাভাবিক হয়নি, এই কারণে আমাদের ঘরোয়াভাবে বিষয়গুলো করতে হচ্ছে। না হলে ভৈরব বন্ধু সবার পাঠচক্রে সাধারণত 50 থেকে 70 জন একটা উপস্থিত থাকে, একটা সাধারণ উপস্থিতি এটা থাকে। সেই ক্ষেত্রে আমাদের আজকের এই আলোচনা ধর্মের যে পাঠচক্র সেটা ছিল একটা নতুন সংযোজন। আর এবং এটার রেসপন্সও বেশ ভালো পাওয়া গেছে, এবং পরিবেশ স্বাভাবিক হওয়ার আগে আমরা এই ধরনের পাঠচক্র আরও হ্যাঁ এবং পাঠচক্রের মাধ্যমে আমরা আমাদের নতুন সদস্য তাদের সংগ্রহের কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। ভৈরব বন্ধু সবার তো একটি ট্যাগই ছিল যে বন্ধু সভা করতে চাও তাহলে পাঠচক্রে আও, এবং ভৈরব বন্ধু সভা এই নিয়মটা খুবই কঠোরভাবে পালন করে যে ভৈরব বন্ধু সভার সদস্য হতে গেলে অবশ্যই তাকে 3টি পাঠচক্রের মধ্যে উপস্থিত থাকতে হবে। তো এখন যেহেতু সশরীরে উপস্থিত থাকা যাচ্ছে না, এই বিষয়গুলো অনলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা মেনটেন করব, এবং সেইভাবে সদস্য সংগ্রহের প্রক্রিয়া চলমান থাকবে। আর আমাদের নেক্সট যে পাঠচক্র কোন বিষয়ের উপরে হতে পারে সেটা আমরা আলোচনার মাধ্যমে জানবো, এবং অবশ্যই এরকম বই আমরা সিলেক্ট করব যেগুলোর মাধ্যমে আমরা কিছু শিখতে পারি, নিজেরা উপকৃত হতে পারি। ভৈরব বন্ধু সভা এবং সারা বাংলাদেশের যারাই আমাদেরকে শুনবে সবাই যেন কিছু না কিছু শিখতে পারে, এই ধরনের আলোচনা এবং এই ধরনের পাঠচক্র আমরা সামনেও করে যাব। ধন্যবাদ আমাদের পাঠচক্রের করতালি রিফাতের জন্য। আমরা আশা করছি রিফাতের মাধ্যমে ভৈরব বন্ধু সভার মুদ্রিত বই পড়ার দলগত আসর পাঠচক্র এগিয়ে যাবে। আর শেষ করার আগে বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের প্রীতিকে এবং ইবাদকে, তারা আলোচনাটাকে খুব প্রাণবন্ত রূপ দিয়েছে। আমরা তোমাদের মাধ্যমে আরও আলোচনা শুনবো। আর পাঠচক্র সংশ্লিষ্ট যারা নানানভাবে সহযোগিতা করেছে প্রত্যেককে জন্য অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের মতো সংগঠন ও বাঙালি আব্দুল্লাহ আবু সাইদ স্যারের চমৎকার একটি আলোচনাধর্মী বই পড়ার এই আসর পাঠচক্রে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।